everyone. Welcome to another episode of Fitsomnia podcast. Fitsomnia encourages fitness culture in Bangladesh. আপনারা সবাই জানেন যে ফিটসমনিয়া কিন্তু আমাদের বাংলাদেশের ফিটনেস কালচারকে আর ফিটনেস কালচারের যে ডাইভার্সিটিগুলো সেইগুলোর ইম্প্রোভাইজেশন নিয়ে বাংলাদেশে চলে এসেছে এবং সেটা পাওয়ার্ড বাই ফিটসমনিয়া অ্যাপ। আমি মনে করি যে এটা সবাই অলরেডি আপনাদের ডাউনলোড করা আছে, যেহেতু এটা একটা ফ্রি অ্যাপ আপনারা ইউজ করছেন। আই এম ইয়োর হোস্ট ডিউক জোসেফ। সো বেশি কথা না বাড়িয়ে আজকের পডকাস্টের যে গেস্ট তো করার কিছুই নেই, কারণ আমাদের বাংলাদেশের গর্ব, স্পিড স্টার এবং ক্রিকেট টিমের যে কিনা একজন ফাইটার, যে বারবার ফিরে আসে তার পুরনো শক্তিকে আরো দৃঢ়ভাবে নিয়ে। সো তাসকিন আহমেদ ইজ হিয়ার। গাইস, কি অবস্থা তাসকিন, কেমন আছো? এই তো ভাইয়া, ভালো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো খুব ভালো আছি, খুব খুশি হলাম আমি আজকে। তুমি আমার খুব পছন্দের একজন, আর আমাদের তো এমনি দুইজনের রিলেশন আগের থেকে ভালো, তবে আজকে আমার এই পডকাস্ট সেশনে তোমাকে পেয়ে আমি অনেক হ্যাপি। অ্যান্ড আজকে আমাদের অনেক গল্প অ্যান্ড ক্যাজুয়াল ফান অনেক কিছু হবে। সো প্রথমে আমি তোমাকে যে কোয়েশ্চেনটা করব, তোমার একটু আর্লি লাইফ নিয়ে যদি তুমি আমাকে বলো যে মানে তুমি কিভাবে এই ক্রিকেটের সাথে সম্পৃক্ত হলে। আসলে একদম ছোট থেকেই আমি ক্রিকেটের অনেক বড় ফ্যান। ক্রিকেট খেলতে পছন্দ করি, দেখতে পছন্দ করি। তো দেখা গেছে বাবা মার ফার্স্ট প্রায়োরিটি সবসময় সবারই থাকে যে পড়াশোনা করতে হবে, ঠিক মতো ঘুমাইতে হবে, খাইতে হবে, এটা করা যাবে না, ওইটা করা যাবে না। তার মধ্যে তো আপনারা সবাই যদি ইন জেনারেলি দেখেন, ঢাকা থেকে খুব রেয়ার ক্রিকেটার্স, মানে হাতে গোনা কয়েকজন পাবেন, খুবই রেয়ার। হ্যাঁ। তো ঢাকার বাইরে থেকেই বেশি আসে, বেশি আসে, বিকজ ঢাকার থেকে ঢাকার বাইরের মানুষজনদের আমি মনে করি ডিসিপ্লিনটা একটু বেটার, ফুড হ্যাবিটস, স্লিপিং প্যাটার্ন। Fresh food. ঢাকার সবাই একটু আরামপ্রিয়। তো এই জন্য দেখা যায় যে খেলা শুরু করলেও অনেক হাইলি ট্যালেন্টেড প্লেয়ার আস্তে আস্তে তাদের গোলে পৌঁছাতে পারে না। তো আমার জন্য ডিফিকাল্ট ছিল, কিন্তু আমার আমাকে যখন আমার বাবা খেলার সুযোগ করে দেয়, তারপর থেকে আমার ধ্যানে জ্ঞানে একটা জিনিসই ছিল ক্রিকেট। আমি একদিন ন্যাশনাল টিমে খেলতে চাই। তো দেখা গেছে যে আমি যখন ক্লাস 5-এ পড়ি, আমার 5-এর ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পরে, তো আমাদের সবারই ফাইনাল পরীক্ষার পরে কিন্তু 20-22 দিন 25 দিনের একটা গ্যাপ থাকে অবশ্যই, নতুন বছর শুরু হওয়ার আগে। তো ওই গ্যাপটাতে দেখা গেছে তখন বিকেলে মাঠে খেলতেছিলাম, আমার এক বন্ধু এসে আমাকে বলে যে এরকম আন্ডার-12 টুর্নামেন্ট স্টার্ট হবে, তো তুই কি খেলবি নাকি? বললাম, দেখ, আমি ক্রিকেট খেলতে তো অনেক পছন্দ করি, কিন্তু আমার বাবা আমাকে দিবে কিনা সেটা হচ্ছে ব্যাপার। রেস্ট্রিকশন। হ্যাঁ, তার মধ্যে আরো ক্রিকেট বলে কখনো খেলিনি, সবসময় টেনিস বল বা টেপ টেনিসেই খেলছি। আমি তো এক্সাইটেড যে ওয়াই নট, আমি সুযোগ পেলে কেন না। তখন আমি আবার এখনো যখন আমার বাবার মুড ভালো থাকে, কোনো কিছু আবদার করার থাকলে ওই সময়টা যে করি, যাতে সে সহজে না করে। হ্যাঁ, দেন পরে এখন পরীক্ষা শেষ, ব্রেক চলতেছে, বাবাকে যে বললাম, বাবা আমি এরকম আবহনী মাঠে ডিসকভারি ক্রিকেট একাডেমি সাজু স্যার নামে একজন কোচ আছেন, আন্ডার-12 টুর্নামেন্ট স্টার্ট হচ্ছে, তো উনি 12-এর জন্য ভালো ভালো প্লেয়ার ট্রায়াল নিচ্ছে, তো আমি যাইতে চাই। হ্যাঁ যাও, কিন্তু কয়দিন পরে তো আবার স্কুল, তখন থেকে যেতে আবার কোনো প্রবলেম না হয়, তো এই গ্যাপে খেলো, সমস্যা নেই। আমি গেছি, তো আমি ব্যাটিং বোলিং ট্রায়াল দিছি, কিন্তু আমার ওই বন্ধুকে আমার যে কোচ সাজু স্যার, সে বলতেছিল কিন্তু ও তো আন্ডার-12-এ টিকবে না, এখানে একটা এজ রেস্ট্রিকশন আছে। বলছে না না স্যার, ও গায়ে হাতে একটু লম্বা, বয়স 12-র মধ্যেই। স্যাররা আবার গ্রোথের কারণে বুঝে দেয়, স্যাররা আবার আমার ওই বন্ধুটা কনভিন্স করতেছে। তখন আসলে কি আন্ডার-12ই তো ছিল। হ্যাঁ, তো তো তখন আর কি গেলাম। তো আমাদের শুধু এভাবে বললেই হয় না, আমাদেরকে আবার মেডিকেল টেস্ট করে এজের জন্য। ডেফিনেটলি প্রথমে দাঁত দেখে বাইর করার ট্রাই করে, যাদেরটা পেয়ে যায়, আর যাদের কনফিউজ থাকে তাদের বোন টেস্ট করা হয়। ওকে। তো আল্লাহর মতে এজ লেভেলে ওই মেডিকেল টেস্টে আমি টিকলাম। দেন খেললাম, ভালো খেললাম। খেলার পরে তো ছোটদের 2 দিন
আর বড়দের 3 দিন প্র্যাকটিস হতো। তো আমার মাথায় যে আমি 20 দিন পাইছি, আমি 5 দিনই যাব প্র্যাকটিসে, ঠিক আছে? আমি যেয়ে খালি প্র্যাকটিস করতাম। তো পরে স্যার না আস্তে আস্তে আমার যে প্রথম কোচ, আমার আরো কিছু স্পেশাল কোচ আছে দেশে, বাট প্রথম যে কোচ, তো উনার নামই সাজু স্যার আর কি, যার একাডেমি দিয়ে আমি স্টার্ট করি আমার ক্রিকেট ক্যারিয়ারটা। তো উনি প্রায় নোটিস করতো যে এই ছেলেটার অনেক আগ্রহ এবং বোলিং দেখে মনে হয় কিছু একটা হইতেও পারে। তো তখন একদিন আমার বাবা আবাহনী মাঠে যায় দেখতে, যে আসলে কই যায় ও। তো সাইডে দাঁড়ায় দাঁড়ায় আমাদের প্র্যাকটিস দেখতেছিল। তখন আমার কোচ বাবাকে একদিন বলে যে ওকে চাইলে আপনি একটু সুযোগ দিতে পারেন, কারণ আমার কাছে কেন জানি মনে হয় ও ভালো প্লেয়ার হইতেও পারে ইন ফিউচার। তখন বাবা বলল যে আচ্ছা, কয়দিন পর তো স্কুল খুলে যাবে, আমি ভেবে দেখব। তো একদিন লুকাই লুকাই একটা প্র্যাকটিস ম্যাচ ছিল, দেখতে গেছে। দেখে তো ওই দিন বাবা অ্যাকচুয়ালি ইমপ্রেস হয়েছে যে না, এ তো আসলেই ভালোই খেলে, বোলিং টোলিং ভালোই লাগতেছে দেখে। তারপরে আস্তে আস্তে কি হলো, যখন খাইতে বসতাম মাঝে মাঝে ওই খেলার টপিক উঠতো, যে কেমন ছিল প্র্যাকটিস, এই সেই। আস্তে আস্তে আমিও কনভিন্স করার ট্রাই করা শুরু করলাম। এভাবে করেই পরে বাবা রাজি হইলো। আম, আস্তে আস্তে ক্রিকেটিং গিয়ার্স টিয়ার্স কিনে দিল, কারণ অনেস্টলি ক্রিকেট এক্সপেন্সিভ গেম। ডেফিনেটলি। একটা ক্রিকেট বল কিনতে আজ থেকে 15 বছর আগেই 500 টাকা লাগতো। তারপর ব্যাট 7-8 হাজার টাকার নিচে তো না, এই ওইসব ব্যাটই এখন 40,000-এর নিচে আপনি পাবেন। সো প্রিটি এক্সপেন্সিভ। সো ফ্যামিলির সাপোর্ট ছাড়া একটু ডিফিকাল্ট। তো এটা থেকেই বোঝা যায় যাদের মধ্যে প্রতিভা আছে, তাদের প্যারেন্টসরা যদি ওদের সন্তানদের একটু সাপোর্ট দেয়, এরকম আরো অনেক আমাদের মতো স্টাররা বাংলাদেশ খুঁজে পাবে। খুব তো সুন্দর। হ্যাঁ, খুব তো সুন্দর। এভাবে করেই মানে আস্তে আস্তে শুরু হইলো জার্নিটা। এজ লেভেল হয় ভাই, আন্ডার 14, 16, 18। তো আপনি আন্ডার 14-এ যদি ভালো পারফর্ম করেন, সারা বাংলাদেশ থেকে ধরেন 50 জন সিলেক্ট হয়, আচ্ছা। ওখান থেকে 24 জন, দেন ওখান থেকে মেন স্কোয়াড 15 জন। ওকে। ওটাকে বলা হয় আন্ডার 15 ন্যাশনাল টিম। এভাবে করে 6 মাস 7 মাসের ক্যাম্প হয়। তো আমি এজ লেভেল সব খেলছি, আন্ডার 15, 17, 19। তো 19 ওয়ার্ল্ড কাপ আমি অস্ট্রেলিয়াতে খেলছিলাম। তো এই এজ লেভেল থেকে আমার শুরু, কিন্তু 19 ওয়ার্ল্ড কাপের আগে একটা এশিয়া কাপ হয়েছিল। আচ্ছা আচ্ছা। তো ওই এশিয়া কাপটা আমার জীবনের প্রথম বাইরের দেশে যে খেলার একটা অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। ইন্টারন্যাশনাল একটা গেম হ্যাঁ। খেলেছে ফার্স্ট। আমি তো রেডি, এক্সাইটেড। টুর্নামেন্টে খেলতে যাওয়ার এক সপ্তাহ আগে আমি ইনজুর্ড হয়ে গেছি, ঠিক আছে? তো একে তো ছোট, দ্বিতীয়ত কখনো বাইরের দেশে খেলতে যাইনি, তৃতীয়ত এশিয়া কাপ। হোম সিরিজ খেলছি সিআইবির সাথে, ইংল্যান্ডের সাথে, ভালো করছি। তো যেদিন ওরা ফ্লাই করে টিমটা, ওই দিন আমি একা একা আসলে আমার বাবারে জড়ায় ধরে অনেক কান্না করছিলাম যে আমি যাইতে পারলাম না, এই সেই। বাট ফিজিও অ্যান্ড কোচ আমাকে আর বাবাকে ডেকে বুঝাই গেছিল যে এশিয়া কাপটার থেকে ওয়ার্ল্ড কাপটা অনেক ইম্পর্টেন্ট। 1 মাসের ব্যবধানেই খেলা, তো ওকে একটু বুঝান, ওর সুস্থ হওয়াটা জরুরি। আদার্স ভাবে খেললে ওর ইনজুরিটা বেড়ে যাবে, ওয়ার্ল্ড কাপ মিস হয়ে যাবে। তো আমার লেফট নিয়ে টেন্ডনাইটিস এর প্রবলেমটা শুরু হয়েছিল। পরে আর কি ওইটা থেকে এসে ওয়ার্ল্ড কাপটাও খেলি এবং হায়েস্ট উইকেট টেকার হই। এসে বিপিএল খেললাম। বিপিএল এ চট্টগ্রাম কিংস তখন টিম ছিল এবং খালেদ মাহমুদ সুজন স্যার আমাকে ফার্স্ট পিক করছিল। তো আমাদের টিমে সব স্টাররা ছিল, শন টেট, জ্যাকব ওরাম, দেশি স্টারের মধ্যে রুবেল ভাই তখন মোস্ট সিনিয়র ফাস্ট বোলার বাংলাদেশ টিমের। হ্যাঁ, কেভন কুপার, মানে ভালো ভালো প্লেয়ার সব, সব স্টার, এবং আমরা ফাইনালও খেলছিলাম। তো ওই টিমে আসলে যখন আমাকে ড্রাফটে পিক করতে চাইছে, তখন টিম ম্যানেজমেন্ট থেকে অনেকে বলছিল আরে পিচ্ছি ছেলে, নিও না, খেলতে পারবে না এত বড় লেভেল, ওকে নেন, আপনারা দেখেন ওরে নেন, দেখবেন এই ফিউচার একটা ভালো কিছু হবে। দেন ম্যাচের পর ম্যাচ যায়, বাট আমি তো এতেই খুশি, এত বড় বড় প্লেয়ারদের সাথে আমাকে টিমে নিছে, আমি জাস্ট 19 খেলে আসছি। দেন লাস্টের একটা ম্যাচ আমাকে খেলাইছে, যেটাতে আমরা অলরেডি থ্রু, জিতলেও প্রবলেম নাই, হারলেও প্রবলেম। ম্যাচটা মোটামুটি ভালো খেললাম। দেন সেমিফাইনালে খেলাই দিছে, 4 উইকেট ম্যান অফ দ্য ম্যাচ। ফাইনালে নিয়ে গেলাম টিমটা। ওইখান থেকে মানে আমার আস্তে আস্তে উত্থান শুরু হইলো। দেন খেললাম, তখনই ন্যাশনাল টিমের প্রাথমিক স্কোয়াডে ডাক পেলাম।
কিন্তু আমার ওই যে লেফট যে টেন্ডনের ব্যথাটা বলছিলাম ওইটা তো আছেই। তখন থ্যাঙ্কস টু ক্রিকেট বোর্ড যে ওই সময় আমাকে ওই সময় ন্যাশনাল টিমে তারা খেলায় নাই, আমাকে মেলবোর্নে পাঠায় ট্রিটমেন্ট ওয়াইজ। তো আমি একটু নার্ভাসও ছিলাম, একা একা মেলবোর্ন গেছি, টেন্ডন স্পেশালিস্ট দেখাইছে আমার ওইখানে, প্রায় মাসখানেক বোর্ড রেখে রিহ্যাব করাইছে। তো আমি ভাবছিলাম আইসেই খেলতে পারবো, বাট জিনিসটা এত সহজ ছিল না। আসার পরে আমাদের ক্রিকেট বোর্ডের ফিটনেস ট্রেনারের হেডের দায়িত্বে ছিলেন স্টুয়ার্ট কার্পিনেন, যে অস্ট্রেলিয়া টিমের ট্রেনার ছিল, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সাথে জড়িত ছিল এবং আমাদের বাংলাদেশ দলেরও ট্রেনার ছিল। তো তো ও আমাকে, রিচার্ড ম্যাকিন্স, ব্রেট হারপ, একটা অস্ট্রেলিয়ান টিম ছিল যারা সব পর্যবেক্ষণ করবে আপকামিং প্লেয়ারদের। ওরা দেখে আমাকে বলে যে তুমি নেক্সট 1.5 year খেলতে পারবা। আমি বললাম হাউ কাম, এইটা কেমনে সম্ভব? বললো তুমি খেলবা, অবশ্যই খেলবা, এটা তোমার বেটারমেন্টের জন্য। 1.5 বছর ভাই আমি রিহ্যাবিলিটেশন করছি। লং টাইম। তো প্রথম 3-4 মাস এক্সাইটেড ছিলাম, 4-5 মাস যাওয়ার পর আমার আর ভালো লাগতেছিল না। আমি খালি দেখতেছি আমার বন্ধুরা খেলতেছে, টিমমেটসরা খেলতেছে, আমার বোলিং অফ। বাট আই ওয়ার্ক রিয়েলি হার্ড ভাই ওই 1.5 বছর। তো এটা আর কি আপনার 2012-র কথা বলছি, 13-র কথা বলতেছি। দেন আমি আস্তে আস্তে অনেক হার্ডওয়ার্ক করে 2000 মানে রিহ্যাবিলিটেশন করে করে ট্রেনিং করতে করতে একদিন হঠাৎ, মানে 1.5 বছর প্রায় হয়ে গেছে, তখন বাংলাদেশে টি-20 ওয়ার্ল্ড কাপ চলতেছিল। তখন মাশরাফি ভাই, রুবেল ভাই, আরো অনেক সিনিয়র বোলাররা ছিলেন। আমি তো ছোট, জাস্ট 19 খেলে 1 সিজন বিপিএল খেলছি, এরপর ইনজুর্ড হয়ে গেছি, এরপর রিহ্যাব করে করে আসতেছি। প্রিমিয়ার লিগ, ডোমেস্টিক, ফার্স্ট ক্লাস কোনো কিছুই খেলিনি, খালি ট্রেনিং করতেছি। বাংলাদেশ টিমের টি-20 ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচই বাকি আছে, সেটা অস্ট্রেলিয়ার সাথে। আচ্ছা, তো অস্ট্রেলিয়া ভেরি হার্ড অপোনেন্ট, এর মধ্যে টি-20-তে। ডেফিনেটলি ওই সময় তো পুরো। হ্যাঁ, তো 5 জন ফাস্ট বোলার ছিলেন স্কোয়াডে, তারা 3 জনই ইনজুর্ড হয়ে গেছে। তো হঠাৎ করে আমাকে ফোন করলেন সিলেক্টর হাবিবুল বাশার স্যার, ফোন দিয়েছিল। ফোন দিয়ে বলতেছে, তাসকিন কালকে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচে তুমি খেলবা। আমি তো আকাশ থেকে বললাম যে ফ্রম নোয়ার এই ফোনটা আসলো, তাও ইন্টারন্যাশনাল ডেবু ডিরেক্ট। বললো তুমি এতদিন যে কষ্ট করছো এটার ফল তোমার আল্লাহ ব্যবস্থা করে দিছে, কালকে তুমি খেলবা। তো আমি বাসায় যাচ্ছি, আমি প্র্যাকটিস শেষ করে হাঁটুতে আইসিং করছিলাম এবং গাড়িতে যখন বাসায় যাচ্ছি, আম্মুকে ফোন দিলাম, বাবাকে ফোন দিলাম, যে বললাম বাবা তোমাকে যদি এমন কিছু বলা হয় যে আমার ক্ষেত্রে হবে, তুমি কোন জিনিসটা সবচেয়ে বেশি খুশি হবা? তখন বাবা কিছুক্ষণ চিন্তা করে বলল, যেহেতু তুমি খেলোয়াড় হইতে চাও, আমি চাবো তুমি ন্যাশনাল টিমে খেলো, এটাই আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া হবে, যেহেতু আমি এত শ্রম দিছি তোমার ক্রিকেটিং ক্যারিয়ারের পেছনে। বললো বাবা কালকে ইনশাল্লাহ তোমার এই স্বপ্ন পূরণ হবে। বললো তাই, সবাই এক্সাইটেড। এবং ভাই আমি বাসায় সামনে যে আমার বাসার নিচে এত মিডিয়া আমি কোনোদিন দেখি নাই, মানে এত মিডিয়া, মানে আমি তো কি হইলো দেখলাম সব বড় বড় টিভি চ্যানেলের গাড়ি, জার্নালিস্টরা ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে। আমি গাড়ি থেকে নামলাম, দেখলাম সবাই আমার দিকে হুড়মুড় করে আসলো, বললো আপনি বাংলাদেশ দলে ডাক পেয়েছেন সর্বপ্রথমত, কেমন অনুভূতি এই সেই। তখন আমি বললাম না, ইটস এ গ্রেট ফিলিং, আলহামদুলিল্লাহ, এটার অপেক্ষায় ছিলাম এবং লাস্ট 1.5 বছরে অনেক মেহনত করছি। তো বললো অস্ট্রেলিয়ার মতো দলের সাথে খেলা, আপনি কি নার্ভাস? বললাম না আমি নার্ভাস না, ডেফিনেটলি দেয়ার বিগ টিম, কিন্তু আমি এক্সাইটেড। তো বললো কার উইকেট নিতে চান? বললাম দেখেন সব উইকেটই ইম্পর্টেন্ট, আমি ইন্টারন্যাশনাল খেলেই নেই এর আগে কখনো, আমি ডেভিড ওয়ার্নার আর ম্যাক্সওয়েলের উইকেট নিতেছি। তো আমি ওই দিন সবচেয়ে ভালো বোলিং করি, 4 ওভারে 24 রান, এবং ম্যাক্সওয়েলের উইকেটটা পাইছিলাম, বোল্ড হয়েছিল। এরপরে কি হলো, একটা জানান দেওয়া হলো বাংলাদেশে যে না একটা প্লেয়ার আপকামিং। এরপরে তার মাসখানেক পরেই ইন্ডিয়ার সাথে বাংলাদেশে ওডিআই সিরিজ শুরু হলো। তো টি-20-তে একটা ম্যাচ খেললাম, এবার ওয়ান ডে ম্যাচ 50 ওভারের ডেবু হবে। তো আমি মানে নার্ভাসও ছিলাম, বাট আমার বিশ্বাসও ছিল ভালো করব।
তো জীবনের প্রথম ম্যাচে 5 উইকেট পাইছি ইন্ডিয়ার সাথে। বাহ, ওটা একটা রেকর্ড হয়েছে। record হয়েছে। তো এরপরে ভালো এলো, এভাবে করে ভাই জার্নিটা স্টার্ট হলো। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। মানে আই উড লাইক টু সে এখানে কিছু জিনিস তাসকিনের লাইফ থেকে কিন্তু আমাদের শেখার আছে। শেখার কি আছে? তাসকিন কিন্তু একটা কথা খুব সুন্দর বলেছে যে প্যারেন্টস এর সাপোর্ট ইজ দ্য বেস্ট থিং হোয়াট আ চাইল্ড ক্যান হ্যাভ। সেটা যে কোনো ক্ষেত্রে হোক, সেটা কারো ক্যারিয়ারের ক্ষেত্রে হোক, কারো লাইফের ক্ষেত্রে হোক, কারো জীবনে উঠার জন্য হোক। তাসকিনের বাবার ভূমিকা আমি স্যালুট জানাই আঙ্কেলকে। সো আঙ্কেল, থ্যাংক ইউ যে আপনি ওর ইচ্ছাটার পিছনে প্রায়োরিটি দিয়েছেন। আমাদের সময় আসলে দেখা যেত যে বাবা মারা বা সবাই সবার মুখে মুখে শুধু কয়েকটা সিম্পল ক্যারিয়ারের জিনিস ছিল, রাইট? ওই টাইমটাতে মানে তাসকিন যে সময়টায় ক্রিকেটের সাথে সম্পৃক্ত হয়েছে, ওই টাইমে প্যারেন্টসদের মাথায় থাকতো শুধু ডাক্তার হবে, ছেলে ইঞ্জিনিয়ার হবে, ব্যাংকে জব করবে। বাট তার মধ্যে দিয়ে আঙ্কেল এত বড় চ্যালেঞ্জিং একটা স্টেপ নিয়েছে তার ছেলের পিছনে। আর তাসকিন অ্যাজ আ সান, ইউ প্রুভড দ্যাট তোমার বাবার প্রত্যেকটা হার্ডওয়ার্কের প্রপার একটা রেজাল্ট তুমি দিছো। মানে দিস ইজ হ্যাটস অফ ব্রাদার, হ্যাটস অফ, থ্যাংক ইউ। হ্যাটস অফ। না ভাইয়া, আসলে আমি কিন্তু পড়াশোনা করতাম, ক্রিকেট পছন্দ করতাম, কিন্তু আল্লাহ তালা যে আমার ভিতরে বোলিং এ এমন ট্যালেন্ট দিয়ে রাখছিল এটা তো আমি প্রথমেই জানতাম না। এক্সপ্লোর করতেন। তো তখন আমার ইচ্ছে ছিল আমি একদিন আর্মি হব, আর্মি আচ্ছা আচ্ছা অফিসার আচ্ছা। হব। তো এইভাবে করে প্র্যাকটিস করছিলাম, কিন্তু বোলিং যখন শুরু করলাম এবং ভালো হওয়া শুরু হলো, আলটিমেটলি দুইটাই তো আমি লাকি যে আমার দেশের হয়ে কাজ করার ইচ্ছা ছিল, পারতেছি at দুইটাই least। একসাথে হয়ে গেল। মানে হ্যাঁ। ইটস আ কম্বো ইউ গট। আসলে একটা জিনিস মনে রাখবা, মানুষের স্বপ্ন যেটা থাকে, সেই স্বপ্ন পূরণ হয় যদি তুমি সেটার পিছনে প্রপার এফোর্ট দাও। সেটা যে কোনো ক্ষেত্রেই হোক। আর সবচেয়ে বড় যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে যে তুমি কখনো হার মানার মেন্টালিটি রাখো নাই। আমি কিন্তু অনেক অবজার্ভ করি মানুষকে। আর তোমার মধ্যে কিন্তু আমি ওই জিনিসটা খুব ভালো দেখতে পেরেছি, এই লেগে থাকা। আমি পরে আরেকটা কোয়েশ্চেন নিয়ে আসবো, সেটা আমার খুব মনে পড়ে। সো ওইটা আমি পরে তোমাকে ওকে। জিজ্ঞেস করব। সো আরেকটা জিনিস যেটা আমি সবাইকে বলবো যে মানুষের জীবনে কোচের ভূমিকা অপরিসীম। আর কোচ বলতে তাসকিনের পিছনে যে দুইজনের অবদান সবসময় তাসকিন মেনশন করে, তার মধ্যে একজন সাজু স্যার, যার আর্লি লাইফে তাসকিনের জন্য অপরিসীম ভূমিকা। আর স্যারকে আমি ধন্যবাদ জানাই এবং আমি চাই তাসকিন যে স্যারকে আমি লাইভে কোনোভাবে যদি তুমি কল করে একটু আমাদের সাথে কানেক্ট করে দিতে পারো, তাহলে আমি চাচ্ছি তাকে মানে আমার তরফ থেকে ধন্যবাদ আচ্ছা, জানাতে আমি তার অবদানের জন্য। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি তাসকিন, আমি একটা শোতে আছি। তো এখানে আমি আমার ছোটকাল থেকে বেড়ে ওঠার গল্প বলতেছিলাম। তো আমার এই শোতে যে হোস্টিং করছে ডিউক ভাই, তিনি আপনার সাথে একটু কথা বলতে চায়। সো তাই আপনাকে ফোন দিলাম একটু কথা বলার। আসসালামু আলাইকুম সাজু স্যার। আপনার কথা অনেক শুনলাম আর আমি চাচ্ছিলাম আমার এই পডকাস্ট সেশনে আপনার ভয়েসটা লাইভ মানুষ শুনুক। আর আমি আপনাকে ধন্যবাদ জানাই। আপনার তাসকিনের জন্য যে অবদান সেটা শোনার পরে আসলে আপনাকে আমার মানে সামনাসামনি সেলুট করার ইচ্ছা। আমি অবশ্যই একদিন আপনার সাথে দেখা করব। আপনি জাস্ট ছোট্ট করে একটু তাসকিনের কিছু ভালো দিক, আবার কিছু বা যেটা আপনার মনে হয়েছে যে ওর ইমপ্রুভ করা দরকার, যদি একটু বলতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো। আসলে কি ছেলে হিসেবেই তার কিন্তু বাংলাদেশের একজন ভালো মানুষ, সত্যি কথা। অবশ্যই আসলে মানুষ তো মানুষই, তাই না? মানুষ চেয়ে তো ভালো কিছু যদি হয়তো তার ক্রিয়ার জগতে কিন্তু তার মতো ভালো মানুষ আমি দেখি নাই। অবশ্যই যত শুধু আমার না, যে কোনো ছেলে যার জন্য তার জন্য সে কিন্তু একদম উদার মানে মনে করে। আমি যতবার বিপদে করি সে কিন্তু আমাকে অনেক 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 হেল্প করছে। আর শুধু অসাধারণ। কারণ ছোটবেলার কথা না বললেই নয়, ছোটবেলায় সে কিন্তু তাকে আমাদের প্র্যাকটিস ছিল 3 দিন, কিন্তু 3 দিন আর 2 দিন ছিল প্র্যাকটিস, কিন্তু সে 5 দিনে প্র্যাকটিস আসতো না। সে কিন্তু এরকম যে আমি যদি করতাম না করে তারপর সে আবার মানছে ভাই এই ধুলা বাড়িতে সে সারা প্র্যাকটিস চাইতো। তখন খালি মানুষের খিদা থাকে না, সেরকম খিদা। ও সারাক্ষণ প্র্যাকটিস বোলিং করতেই থাকতো, ব্যাটিং করতেই থাকতো, ওকে না বললো কিন্তু কিছু আর দুষ্টি নেবে শেষ নাই। হ্যাঁ, সেটা আমিও জানি স্যার। আসলে আসলে ও কিন্তু
অবশ্যই আপনি একদম যেগুলো বলেছেন আমার অবজারভেশনও আমি তাই পেয়েছি। আমি ওর ফিটনেস কোচ। সো যেটা আমি দেখেছি যে ওর মধ্যে লেগে থাকার জিনিসটা কিন্তু অপরিসীম। মানে ও লেগে থাকতে খুব পছন্দ করে। আর তারপরে হচ্ছে দুষ্টুমি তো ও থাকলেও খুব ভদ্র। আর তার থেকে বড় যে বিষয় ও সবার জন্য করে। সবার জন্য করার চেষ্টা করে। খুব ভালো মনের একটা ছেলে। ওর মতো ভালো মনের মানুষ ক্রিকেটার নাই। অবশ্যই। মানে সেটাই। তার থেকে যদি প্র্যাকটিস করতো না বলতাম তাহলে সে প্র্যাকটিস করতো। বাহ! সে ন্যাশনাল খেলার প্লেয়ার হওয়ার সত্ত্বেও সে কোনদিন আবানি মাঠ চিনতে চায় না। আবানি মাঠের ধুলা, আবানি মাঠের ঘাস ওকে প্রত্যেকে সবাই চিনে। ও কিন্তু আসলে বিচার করে আসলে খেলা করে যে আবানি মাঠ আসতো মিনিমাম 4-5 লোক কি করে দিয়ে ধরতো। ও কিন্তু অবশ্যই। কাউকে হ্যাঁ। কোনদিন করে না। ও কিন্তু সবাইকে বুকিং নিয়ে আসতো হইতেছে। আমি যদি মনে করতে বলতো বাবা একটু পরে কাপ না চারটা করে আসতে ওই ফিরে ফেলতো। ছোটবেলার গল্প না বললেই নয় যে আমরা ওই ছোটবেলায় যখন আমাকে আসে তখন ওর বয়স আপনার 12 বছর হয় নাই আমার মনে হয় হুম, শান্তি হুম। ছিল তাই অনুমতি ছিল আমাদের থেকে ও একদিন নিয়ে আসার পরে এবার প্রথম থেকে বলটা থেকে বলছে যে তুমি তো অনেক উপর লেভেল খেলবা এবং তুমি বাংলাদেশে খেলবা আমি তোমার বলে দিলাম তুমি খেলবাই যাও আমার মুখের কথা কিন্তু একদম তুমি খেলবা বলেন কি স্যার পরে আমার বাবু হঠাৎ করে খেলা বন্ধ করে দেয় তখন আমি ওর বাবুকে একদিন বলি যে বল ভাই দেখেন যদি না খেলে ওকে অনেক বড় প্লেয়ার বানান নাতি ভাই পড়াশোনা করতে হবে বললো আমাদেরই বন্ধু বান্ধব আশারি ভাই পড়াশোনা করে খেলাধুলা করবে জোর জবরদস্ত আমার 2-3টা বন্ধু ছিল ওদেরকে রিকোয়েস্ট করে ওরা আমি প্র্যাকটিস শুরু করছি প্র্যাকটিস করার পরে হঠাৎ করে একদিন কন্টিনিউ ডাক পাওয়ার পরে সে আমাকে ভলিং ডাক খেলছি আমি যা ভলি যাও সরি 12 খেলা খুব ভালো খেলা 12-এ খেলার পরে মনে করেন যে হয় না কদিনে আবার তাকে ডাকের পরে কদিনে ন্যাশনাল টুর্নামেন্টে খেলার পরে আবার সে ন্যাশনাল টিমে কদিন ন্যাশনাল ডাকছে ওই ওখানকে তার পুরো ইনশাল্লাহ সে আন্ডার 17 আন্ডার 19 সব কিছু খেলবে ইনশাল্লাহ এটা এর চেয়ে বড় পাওয়া একটা কোচের আর কিছুই নেই দুনিয়াতে এর চেয়ে বড় কিছু পাওয়ার নাই ও আমাকে এখনো যে সম্মান করে এই সম্মানটা অন্য কোনো ক্রিকেট হতে আমি পাইনি কখনো আমি এত ক্রিকেট ফেল করছি কখনো এমন সম্মান পাই নাই ওকে আমি ফেলুর জানাই ও আমার ছোট হলো ও আমার কি স্টুডেন্ট হয়ে থাকে সে আমার স্টুডেন্ট না সে আমার ছেলে এত বাংলাদেশে দেখি ক্রিকেট জগতে বিশ্বাস করেন বা না করেন আপনি অবশ্যই সাধু ভাই আপনার ইমোশনই বলে দিচ্ছে। আপনার ইমোশন বলে দিচ্ছে ওর উপরে যে ওর সাথে আপনার বন্ডিংটা। অবশ্যই সাজু ভাই আপনি আসলে আমিও আপনার কথাগুলো শুনে সত্যি ইমোশনাল হয়ে গেলাম। আপনার অবদান অনেক। আসলে আপনি যেভাবে সব বা ওর বাবাকে কনভিন্স করেছে, ও এগুলো সবই বলেছে। আপনি যা বলেছেন না, ও মাত্রই কিন্তু সবই আমাদের সাথে শেয়ার করলো। আপনার কথা অনেক শেয়ার করলো। তাই আমি বললাম যে আপনাকে কল করা আবশ্যক। কারণ আপনার সাথে আমার কথা বলে মানে যেহেতু আপনি ওর হাতে খড়ি দেওয়া, সো আপনার সাথে কথা বলাটা খুবই জরুরি। আর আমি খুবই খুশি হলাম স্যার আপনার সাথে কথা বলে। আর তাসকিনের এই ব্যাপারটা আপনি সত্যিই বলেছেন। ও এতটাই হাম্বল আর এতটাই ডাউন টু আর্থ। ও এত বড় সুপারস্টার, এত কোটি মানুষ ওকে চিনে। আর ও তারপরেও সবার সাথে কমিউনিকেশন, সবাইকে সম্মান দেওয়া, এই জিনিসগুলোর মধ্যে আছে। যেটা আমিও অবজার্ভ করেছি আর আপনি তো অবশ্যই জানেন। সো ধন্যবাদ সাধু স্যার। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। খুব অল্প সময় কথা বলা হলো। তবে আমি সামনাসামনি অবশ্যই আপনার সাথে দেখা করতে আসবো। আচ্ছা আইসা হ্যাঁ অবশ্যই। স্যার আপনি ভালো থাকবেন। আপনি আপনার ভালো কাজ চালিয়ে যান। স্যার আপনি বাংলাদেশে আরো ভালো প্লেয়ার তৈরি করেন। তাসকিনকে এক্সাম্পল হিসেবে দাঁড়া করিয়ে আপনি আরো ভালো তাসকিনের মতো প্লেয়ার তৈরি করেন যারা তাসকিনকে আইডল মানে এদেরকে বানান। আমরা এক্সপেক্ট করব বাংলাদেশ সামনে আরো ভালো প্লেয়ার্স পাবে আপনার থ্রুতে। ধন্যবাদ স্যার। দোয়া করি হ্যাঁ দোয়া করব অবশ্যই স্যার, দোয়া করব। ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। সো নেক্সট যে কোচের অবদান তাসকিনের পিছনে, সেই কোচকেও কি আমরা ভুলে যেতে পারি? আর সেই কোচকে তো সবাই চেনে, খালিদ মাহমুদ সুজন ভাই। সো খালিদ মাহমুদ সুজন স্যারকে আমরা এখন কল করব এবং কল করে তাসকিনের যে ন্যাশনাল টিমে এবং বিভিন্ন গেমে যে ও খেলার সুযোগ করে দেওয়া, সেই জিনিসগুলো জানবো। সো তাসকিন তুমি যদি একটু কল করতে পারো। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি
ফিটসোমেনিয়ার একটা পডকাস্টে শোতে আসছি। আমার ট্রেনার এবং নিউট্রিশনিস্ট ডিক ভাই হোস্ট করছে। তো আমরা আসলে গল্প করতেছিলাম। তো আমার জীবনের গল্পে তো আপনারও বেশ ভূমিকা আছে, তাই স্যার আপনার সাথে একটু কথা বলতে চেয়েছেন আমাদের হোস্ট ডিক ভাই। তো একটু কথা বলবেন প্লিজ। হ্যাঁ। আসসালামু আলাইকুম সুজন ভাই, ভালো আছেন? হুম। হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। আপনার তো অনেক প্রশংসা শুনলাম তাসকিনের। আসলে আম, মানে তাসকিন আপনার যে অবদানগুলোর পিছনে বলার পরে আমি অবশ্যই মনে করলাম আপনার সাথে তো কথা না বললেই না। আর আপনার তো অবদান অনেকের জন্যই ক্রিকেট প্লেয়ারের, আমরা সবাই সেটা জানি। সো সুজন সুজন ভাই, আপনার কাছে আমার দুইটা জিনিস, তাসকিনের জিনিসটা যে আপনি তো অপরচুনিটি করে দিয়েছিলেন, এবং আমরা যেটা জানি যে ও মাঝখানে একটু ফল ডাউন করে তারপর আবার কামব্যাকে আপনি হেল্প করেছিলেন। সো আপনি তাসকিনের ওই ভালো খারাপ দিকগুলো মিলিয়ে যে জিনিসগুলো আপনি জানেন আর ওর যে ইমপ্রুভমেন্টগুলো দরকার বা আপনি যে অপরচুনিটিগুলোর জন্য ক্রিয়েট করেছিলেন, সেই স্টোরিটা যদি একটু আমাদের সাথে বলতেন তাহলে পরে আমাদের আসলেও খুব ভালো লাগতো শুনে, কারণ এই জিনিসগুলো খুব ইন্সপায়ারিং। হুম। না, থ্যাংক ইউ ভাইয়া। তুমি ভেরি অনেস্ট, যদি আমি তাসকিনকে নিয়ে বলি, মানে আপনার পডকাস্টের টাইম চলে যাবে আসলে এত কথা বলতে। বাট আমি যদি খুব শর্ট করে বলি যে অবশ্যই ভাই। আমি যখন প্রথম তাসকিনকে দেখি বাংলাদেশ টিমের নেটে, হ্যাঁ হ্যাঁ। তো একদম ইয়াং ছোট্ট একটা ছেলে, দারুণ শার্প সুইং করতেছে, জোরে বোলিং করতে চায়। আচ্ছা আচ্ছা। তো আমি ওকে সাথে সাথে আমি প্ল্যান করি যে আমি ওকে বিপিএল খেলাবো। তখন আমি বিপিএল চিটং কিংস এর কোচ হই। ওকে। তো যখন আমি ওকে নিই, সবাই আমার উপরে রাগ করে যে কি একটা এত একটা ছেলেকে যে কোথাও খেলে না, ওকে তুমি নিশ্চয় টিমের মধ্যে। আমি বললাম, ভাই একটা ছেলেই তো টিমের সাথে থাকবে, অসুবিধাটা কি? তো তখন তো তাসকিনকে খেলাবো এটা কেউ চিন্তাই করে নাই, আমার মাথায় যদিও ছিল। তো এরকম একটা গিভেন ডে তে আমি চিন্তা করলাম না, তাসকিনকে আমি খেলাবো আজকে আর কি। তো চিটগং কিংস এর ওনার, মানে ও আমাকে সম্পর্কে মামাই ডাকে। তো ও বললো যে, মামা আর ইউ শিওর যদি তাসকিনকে খেলাইতে চাও? আমি বললাম, তুই কি আমাকে ট্রাস্ট করিস? বলে, হ্যাঁ ডেফিনেটলি তোকে আমি ট্রাস্ট করি, আমি তাহলে খেলাবো। তো তখন নাসু ভাইও ছিল আমাদের, মানে কম্পিউটার লিস্ট। নাসু ভাই ছিল ফরমার ন্যাশনাল প্লেয়ার। উনি আমার ব্রাক করলেন যে, তুই কেন খেলাবি তাসকিনকে, ও কি করবে, বিপিএল ও পারবে, ওর জন্য কত বড় একটা আসর। আমি বললাম, ভাই আপনি বিশ্বাস রাখেন না, আপনি ডোন্ট ওয়ারি, আপনি খেলুক না, কি হবে, ওর জন্য তো আমরা খেলা হারবো না এরকম। তো আলহামদুলিল্লাহ তাসকিনের ম্যাচটা খেলে এবং প্রথম খেলাতেই 4 উইকেট পায়। তারপর বাহ। তো ইনশাআল্লাহ তাসকিনকে আর পিছিয়ে ঘুরে তাকাতে হয় নাই। আহ, স্যার। এটা ওর মানে একদম যে ছোট্টবেলার ইনিশিয়াল স্টার্ট ওর যেটা, হ্যাঁ হ্যাঁ। সেটা মানে 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 আমি খুব টেনশনে ছিলাম, বাট হি ডোন্ট লেট মি ডাউন, হি বল রিয়েলি ওয়েল। মানে এত ভালো বল করছিল ওই ম্যাচটাতে, আমি বিভিন্ন ওর জন্যই জিতি, আমার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল, এটা নট রং। ওই যাক। ম্যাচটাতে হ্যাঁ তাসকিন আরো হ্যাঁ ভালো হ্যাঁ। খেলতে পারবে। তো তারপর তো তাসকিনের সাথে স্টার্ট, এবং তাসকিন ধীরে ধীরে আস্তে আস্তে মাশাআল্লাহ ভালো করতে করতে জার্সিয়ান টিমের অপরিহার্য একজন ইয়ে হলো, বাংলাদেশের নাম্বার 1 বোলার হইলো। মানে ওর এই পর্যন্ত সবাই কীর্তি তো ওর দেখছেই। তো মাঝে যখন একটা সময় আসলো, বিশেষ করে কোভিড এর সময়, তো হি কল্ড মি যে, স্যার আমার কিছু বোলিং এর প্রবলেম হচ্ছে, তো আমি আপনাকে ভিডিও পাঠাচ্ছি, ক্যান ইউ শেয়ার উইথ মি? আমি বলছি, পাঠা। তো তখন আমরা ভিডিওতে কাজ করতাম ওর সাথে, যেহেতু কেউ হ্যাঁ বেরোতে হ্যাঁ পারতাম হ্যাঁ। না ঘর থেকে। অনলাইন করা লাগছে। এবং আমারও খুব ভালো টাইম কাটতো তখন, যে মানে কোভিড এর সময় তো বোরিং টাইম ছিল। হ্যাঁ হ্যাঁ ওর হ্যাঁ। সাথে কাজ কাজ করাটা করলে ভালো লাগতো। আমার জন্য খুব ইন্সপায়ার ছিল, ওর সাথে কাজ করাটা। মানে ও তখন মাশাআল্লাহ ইজ গোইং ভেরি ভেরি গুড। এই তো মাঝে আবার আরেকটা গল্পও বলি। মাঝে তাসকিন যখন একটু অফ ট্র্যাক হইলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু দুষ্টুমি করলো, ওটা তখন বলেছে, আসলে কথা বন্ধ করে দিয়েছিলেন। হ্যাঁ ওটা একদম কথা বন্ধ করে দিই, আমি ফোনও ধরি না, কথাও বলি না। দেন সাডেনলি অনেকদিন পর মানে আমরা আবার কথা বলি। তখন আমি ডাইরেক্ট বলি তাসকিনকে যে, তাসকিন তুই মানে শুধু তোর জন্য না, তুই বাংলাদেশের একটা সম্পদ। মানে তোর ফ্যান বেস তুই চিন্তা কর, তোকে কত মানুষ তোকে লাইক করে, বা তুই বাংলাদেশের জন্য কত অপরিহার্য একটা ফাস্ট বোলার। তো তুই যদি তোকে এভাবে শেষ করে দিস, তাহলে কিভাবে হবে? তোর তখন কোনো বয়সই হয় নাই। তুই এখন আরো কত পথ, তুই যদি এইটুকু খুশি হয়ে যাস, তাহলে তো তুই জীবন আগাইতে পারবি না। দেন অবশ্যই। হি আন্ডারস্ট্যান্ডস এন্ড এবং তারপর থেকে ও আমাকে প্রমিস করে যে, স্যার না, আমি আই উইল ডু মাই বেস্ট। তারপর তারপর তাসকিন আমার মনে হয় যে ছোটবেলায়ও যতটা না হার্ড ওয়ার্ক করছে,
তার থেকে বেশি হার্ডওয়ার্ক ও শুরু করলো তারপর থেকে। মানে ওর আগুনের মধ্যে দৌড়ানো, বালিতে গিয়ে স্যান্ড রানিং করা, বাইরে প্লাস ওর ট্রেনার যিনি ছিলেন ওনাকেও হ্যান্ডস অফ, যে হি ওয়ার্কস ভেরি ভেরি ওয়েল উইথ হিম, ডেফিনেটলি নো ডাউট। এবং তাসকিন তার ডায়েট মেনটেন করা সব, মানে একটা প্রফেশনাল ক্রিকেটার যা করা উচিত তাসকিন স্টার্ট ডুইং ইট আসলে, সত্যি কথা বলতে। এন্ড হিজ কামব্যাক ওয়াজ আউটস্ট্যান্ডিং, মানে ট্রিমেন্ডাস সত্যি কথা বলতে গেলে। এন্ড এই জন্যই যখন আমি ওই ছোটবেলার কথাটা মনে পড়ে, যে ধরেন মিরপুরে যখন ও বাংলাদেশ টিমে বল করতো, মানে আমি সবসময় আমি খুব প্রাউড ফিল করি তাসকিনকে নিয়ে, যে আমি মানে আমার চোখ ভুল বলে নাই তখন, যে তাসকিন একজন বাংলাদেশের সেরা বোলার হবে, বা ওর মধ্যে সে অ্যাবিলিটি ছিল সেই ছোটবেলা থেকে আসলে। তো মানে এটাই তাসকিন আসলে, এরকম তো অনেক গল্প তাসকিনের সাথে আছে। মানে মানে আমি ধরেন ওর মানে সত্যি কথা বলতে, ও আমাকে যে রেসপেক্ট দেয়, বা মানে আমি শুধু ওর স্যার বলে, বা ঠিক মানে ও আমাকে সবসময় বাবার মতোই সম্মান করে, মানে ওইভাবে সবসময় আমাকে বলে, সবসময় ইয়ে করে। তো অনেক ধরেন এখন যেমন ও ব্যস্ত থাকে, দূরে থাকে, কথা কম হয় বা দেখা হয়, অবশ্যই কথা হয়, সব প্রায়ই কথা হয়। বাট সবসময় ওইটাই চিন্তা করি, আমি সবসময় ওকে একটা কথাই বলি, যে মানে যে ওর বেসিক্স অলওয়েজ ভেরি স্ট্রং বেসিক্স, ওর বেসিক্সটা যে স্টিক করে। তো হি ইজ মানে মানে আমি আই বিলিভ যে হি উইল প্লে অ্যানাদার কাপল অফ, আমি জানি না 2-4 বছর। ফার্স্ট বোলার তো অলওয়েজ ডিফিকাল্ট, হ্যাঁ 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 তারপর আশা করি যে যতদিন ও খেলে, ও যাতে বাংলাদেশের সেরা বোলার হিসেবে শেষ করে, এবং বাংলাদেশকে আরো অনেক কিছু দেওয়ার আছে এখনো বাকি। সো হি কিপ হিমসেলফ ফিট, এন্ড আরো অনেক কিছু আমরা ওর থেকে পাবো, এই দেশ পাবে, সেটাই আশা করি। থ্যাংক ইউ সুজন ভাই, অনেক ধন্যবাদ। আর আপনি এত সুন্দর সুন্দর জিনিসগুলো শেয়ার করলেন, আসলে আপনাকে স্যালিউট। এরকম আসলে প্রত্যেকটা প্লেয়ার বলি বা যারা যারা জীবনে বড় হয়, তাদের পিছনে অনেকের ভূমিকা থাকে। কিন্তু এরকম দেখা যায় কি, যে অনেকে আছে বড় হওয়ার পরে ভুলে যায় যে আমাদের পিছনে কাদের হাতটা বেসিক্যালি ছিল। কিন্তু তাসকিন ওর মধ্যে এই জিনিসটা আমি কখনো দেখিনি। আমি তো ওকে ট্রেনও করাচ্ছি, ঠিক সেম ওই যে আপনার মতো। ও কিন্তু হার্ড ওয়ার্কিং, কামব্যাক করার জন্য অলওয়েজ, মানে ও একবার যদি ধরে নেয় যে ও ফিরবে বা ও ভালো করবে, ওটা করেই ছাড়বে। ওর এই ডিটারমিনেশনটা খুব ভাল লাগে আমার। আর ও আপনার কথা অনেক বলেছে। মানে আমি ওর ফ্যামিলির কথা যদি বলেন, ওর এনি ডেট এনিথিং, মানে ও আমাকেই শেয়ার করছে সবসময়, আমাকেই বলছে। এবং এটা ধরেন যেটা হয়, যে আই এম সো গ্রেটফুল যে ও কোনো সময় আমাকে মানে কোনো কিছু বলতে ই ডোন্ট ফিল আনকমফোর্টেবল, যে এটা স্যারকে বলবো না, মানে ও এনিথিং এনি সময় এনি টাইম, মানে ও সবসময় মনে করে যে এটা আমার সবচেয়ে বড় পাওয়া আমার কাছে মনে হয়। হ্যাঁ, ও যাদের ভালোবাসে না ভাইয়া, ও কাউকে ভুলে না। এটা খুবই ভালো একটা ফ্যাক্টর। অনেক 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 ধন্যবাদ সুজন ভাই। আপনার সাথে আমি একদিন সামনাসামনি বসে দেখা করব, আপনাকে স্যালুট জানাবো সামনাসামনি। আপনি এরকম একটা স্টারকে সুযোগ, মানে ও তো জানতো না যে ও বোলিং এ গড গিফটেড একটা ওর ট্যালেন্ট, একটা স্কিল আছে, যেটা এক্সপ্লোর করতে আপনি কিন্তু খুব বড় ভূমিকা রেখেছেন। কারণ ও তখনই স্টার হয়েছে যখন আপনি ওকে সুযোগ করে দিয়েছেন। সো আপনার আসলে ভূমিকা অপরিসীম। থ্যাংক ইউ সুজন ভাই। ওকে তাহলে ভালো থাকবেন সুজন ভাই, একদিন দেখা হবে। ওকে ভালো থাকবেন। সো তাসকিন, সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে তোমার লাইফে কোচের ভূমিকা অপরিসীম। সেটা প্রত্যেকটা অ্যাথলিটসদের জন্য, সব অ্যাথলিটসদের জন্য কিন্তু কোচের একটা ভূমিকা থাকে না? সো কোচ খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। মজার বিষয় হচ্ছে কিন্তু আমাদের ফিটসমনিয়া অ্যাপে তুমি যদি একটু দেখো, এখানে একটা সেকশন আছে, যে সেকশনটা কোচ সেকশন। এই কোচ সেকশনে কোচ হওয়ারও একটা প্ল্যান আছে, আবার কোচ হায়ার করারও একটা প্ল্যান আছে। মানে দুইটা এই যে প্রোগ্রাম দেখো এখানে আছে। সো যেটা মানে অ্যাজ আ বিগিনার হিসেবে যদি কেউ কোচ হতে চায়, সে কোচ হিসেবে অ্যাপয়েন্ট করতে পারবে নিজেদের, কিন্তু সেটার জন্য তার পার্সোনালি সেই রিকোয়ারমেন্টসগুলো ফিল আপ করতে হবে। তার এডুকেশন, তার সার্টিফিকেটস প্রপার সার্টিফাইড না হলে কিন্তু আমরা আবার অ্যাড করি না তাদেরকে। আর যারা কোচ হায়ার করতে চায়, যাদের কোচের সাহায্য লাগবে, তারা এখানে এই যে কোচরা যারা নিজেদের প্রোগ্রাম ক্রিয়েট করে রেখেছে, যে দেখেন এখানে অনেকগুলো প্রোগ্রামস আছে। সো এইখান থেকে তাদের পছন্দ মতো কোচকে তারা চুজ করবে, ওই প্রোগ্রামটা চুজ করবে এবং কোচের সাথে কাজ তারা শুরু করে দিবে। সো তোমার কি মনে হয় এটা খুব ফিজিবল না মানুষের জন্য আজকালকার যুগে, অনলাইনে? হ্যাঁ, কারণ সবাই এত ব্যস্ত থাকে, সবারই কিছু না কিছু নিয়ে বিজি থাকতে হয়। তো এর মাঝে অনলাইনে তো মানে আমরা নর্মালি কি করে থাকি, যে কোনো কিছু অর্ডার করি বা মেইল করি। তো এই থ্রুতে ফিটনেস কোচিং অ্যাপ এবং বিভিন্ন অপশন, নট অনলি ফিটনেস,
ডায়েট থেকে শুরু করে সবকিছু। তো এটা আসলে খুবই আমার কাছে দারুণ লেগেছে যে এই ব্যাপারটা। কারণ যে যতই ব্যস্ত থাকুক, আর আমি মনে করি অ্যাজ এ নট অনলি অ্যাথলেটদের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য ফিট থাকা অনেক জরুরি। ডেফিনেটলি কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আসলে। সেটাই, ওই সুযোগটাই আমরা সবার জন্য করে দিয়েছি যে আসলে বাংলাদেশের মানুষ কোনো দিক থেকে পিছিয়ে থাকবে না। ইনশাআল্লাহ। বাংলাদেশের কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট এভার ফিটস ও অমনিয়া, যেটা আর কেউ এখন পর্যন্ত ফিটনেস রিলেটেড, এটা শুধুমাত্র মানে ফিটনেসের একটা সেকশন না, ওভারঅল এটা একটা কমিউনিটি। এখানে আরো কিছু জিনিস আছে যেগুলো আমি তোমাকে দেখাবো স্টেপ বাই স্টেপ। সো বেসিক্যালি এই কোচ সেকশনটা আমাদের বাংলাদেশের মেজরিটি যাদের হয়তো জিমে যাওয়ার অপশন থাকে না, তারা কিন্তু এই কোচ সেকশনটা ইউজ করতে পারে। সো দর্শক, আপনারাও কিন্তু এই কোচ সেকশনের যে সুযোগ সুবিধাগুলো সেগুলো নিতে পারেন। আর সেগুলো নেওয়ার জন্য অবশ্যই ফিটসমনিয়া অ্যাপটা ডাউনলোড করে ফেলবেন। ডাউনলোড করে সেখানে কোচ সেকশনে গিয়ে আপনার পছন্দ মতো যে কোনো কোচে আন্ডারে আপনি ট্রেন করতে পারবেন। আর আপনি যদি একজন কোচ হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকেই আপনার প্রোফাইলটি খুলে ফেলুন, আপনি বেনিফিটেড হবেন। কারণ আরো কোচ আছে যারা অলরেডি আমাদের এই অ্যাপের থ্রুতে বেনিফিটেড হচ্ছে। সো তাসকিন, তোমার আর্লি লাইফ নিয়ে শুনলাম, তোমার ক্রিকেটের যাত্রা নিয়েও শুনলাম, তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ওই যে প্রত্যেকটা পুরুষের পিছনে একজন আদর্শ নারীর অবদান থাকে। তাসকিনের ওয়াইফ কিন্তু তাসকিনের জন্য অনেক অনেক কিছু করেছে এবং অনেক অবদান রয়েছে। সো তাসকিনের ওয়াইফের নাম কিন্তু নাইমা, আমিও পার্সোনালি চিনি, খুব ভালো একজন মেয়ে। তো আমরা তাসকিনের মুখ থেকেই শুনবো যে নাইমার সাথে তোমার রিলেশন, দেন বিয়ে, তারপর তোমার এই যে ক্রিকেটে যে তোমার তোমার অনেক ব্যস্ত থাকতে হয়, তাই না? অনেক অনেক খেলা থাকে, দেশের বাইরে যেতে হয় অথবা দেশের ভিতরে বিভিন্ন জায়গায় যেতে হয়। সো এই জিনিসগুলো তুমি ট্যাকেল কিভাবে করো, বা তোমাদের রিলেশনে কি কখনো এই জিনিসগুলো নিয়ে কোনো প্রবলেম হয়েছে কিনা, আর নাইমার সাপোর্টটা তোমার পিছনে কেমন, সবকিছু তুমি আমাদের সাথে ডিসকাস করতে পারো। না, সোফার আসলে ও আমার জন্য মানে এক ওয়ার্ডে ডেসক্রাইব করা অনেক ডিফিকাল্ট। কারণ ও আমার জন্য ছোট থেকেই যা করে আসছে, আমার লাইফের ওয়ান অফ দ্য মানে কাইন্ড অফ অ্যাঞ্জেল বলা যেতে পারে। হ্যাঁ, কারণ আমরা একদম স্কুল লাইফ থেকে একজন একজনের চিনি। তো যখন আমি স্টার না, নাথিং, ক্রিকেটারও নাই, জাস্ট ক্রিকেট খেলা শুরু করতেছি, তখন থেকে আস্তে আস্তে আমাদের ক্লাসমেট ছিলাম এবং এভাবে করে আমরা আস্তে আস্তে বাড়ি, দেন সম্পর্ক হয় একটা। তখন আমি ক্রিকেট ক্যাম্পিংয়ে থাকতাম, মাঝে মাঝে ফোনে কথা হতো। 2017 সালে আমাদের বিয়েও হয়। তো ও কিন্তু জানতো আমি ন্যাশনাল টিমে ডেবু হওয়ার পর আমার একটা ফিমেল ফ্যান বেস তৈরি হয়। তো অবশ্যই হ্যাঁ, তো হ্যান্ডসাম একটা ছেলে, না না, তাই না? যাই হোক। আমাদের হ্যান্ডসাম ক্রিকেট বোর্ডের কিন্তু মানে ক্রিকেট প্লেয়ার্সদের মধ্যে আমার দেখা আমার না সবচেয়ে না না, হ্যান্ডসাম তো ছেলে। এই জিনিসগুলা আমি ওর সাথে শেয়ারও করতাম। হ্যাঁ, যে কারণ আমি চাইতাম ওর কাছে অলওয়েজ ক্লিয়ার থাকতে, এবং ও নর্মালি নিত। ইভেন এখনো নর্মালি নেয় যে তোমার মেয়ে ফ্যান্স থাকতেই পারে, ডেফিনেটলি কোনো প্রবলেম নেই। তো তো জিনিসটা এমন, ও যথেষ্ট ফ্রি অ্যান্ড সাপোর্টিভ। দেন আমাদের বিয়ে হয় এবং বিয়ের পরপরই আমার ফল ডাউনটা হয় ক্রিকেটের ক্যারিয়ারে। তো ওরও অনেক কথা শুনতে হয়েছে মিডিয়াতে বা ট্রলডে, যে বিয়ে করে শেষ, বাদ পড়লে সেই। আমি ওরা সবসময় বুঝাইতাম এটা অ্যাকচুয়ালি কিছু না, আমি এখন খারাপ খেলতেছি তো, এবং দলের বাইরে তাই অনেক কথা হইতে পারে। তো যখন আমি আবার কামব্যাক করলাম, ভালো খেললাম, তখন আবার আমি বলছিলাম দেখো এখন তো আবার ভালো করছি বা আবার আসছি। তো ও বলছে ইটস ফাইন, আমি তোমার সাথে সবসময় আছি, এবং আমিও, আমাদের 3টা বাবু আছে মাশাল্লাহ, ঠিক আছে। তো এইটা কিন্তু মানে আমাকে সময় দিয়ে আমার জন্য সবকিছু করার পর আবার 3 কিডস, আমরা প্যারেন্টস আছে, আমরা একসাথে থাকি। আব্বা আম্মার অবদান তো অন্যরকম, কিন্তু অবশ্যই। একটা ওয়াইফ, ফ্রেন্ড, একটা পার্টনার, লাইফ পার্টনার হিসাবে সবকিছু মিলে ও এত কিছু ম্যানেজ করেও ও যেভাবে আমাকে মেনটেন করে বা সময় দেয়, আমি মানে কখনোই ওইভাবে বলা হয় না, বাট এটা অনেক কঠিন একটা কাজ, ও সহজভাবে করে। ক্যামেরাতে নাইমাকে আই লাভ ইউ বলে দাও। না আসলে আই লাভ ইউ সো নাইমা মাচ, কিন্তু দেখবে এটা, নো ডাউট। সবসময় এটা মন থেকেই বলতেছি, ফেক কিছু না। এবং আমিও গ্ল্যাড এবং প্রাউড যে তোমার মতো একটা পার্টনার পাইছি, যে আমার লাইফটাকে এত ইজি করে দেয় এবং
ধন্যবাদ দিয়ে আর তোমাকে ছোট করব না, তুমি 1000 বছর iPhone বাঁচো। 17 Pro Max দিছো? না না, এটাও একটা ভালো দিক যে ওর অত ফ্যান্সি Demand নেই। জিনিস মানে ও খুব ভালো। মানে এটা থেকে আমাকে বাঁচাইছে। বাট যদিও আবার বেশি ভালো বলবো না, যখন শপিং মলে যায় কার্ডের লিমিট আবার শেষ করে ফেলে। ঠিক আছে? Nice, nice. নাইমা, 17 Pro Max এর জন্য কিন্তু তোমার অপশন করে দিলাম, বুঝতে পারছো? So you can grab it anytime you want. আচ্ছা, এবার সেটাই। বলি বাবা হওয়া। হুম। এই কোয়েশ্চেনটা হচ্ছে যে বাবা হওয়া তো অনেক, মানে আমি বলবো পৃথিবীর সবচেয়ে, যদিও আমি এখনো বাবা হইনি, বাট তুমি হয়েছো, সো এটা খুবই সুখের একটা সময়। সো তোমার বাবা, প্রথম বাচ্চা মানে বাবা হওয়ার পিছনে তোমার, আমি যতদূর জানি তোমার 3টা বাচ্চা। সো তুমি যদি তোমার সব বাচ্চাকে নিয়ে একটু বলো এবং কার কি ভালো লাগে। না, আমার প্রথম সন্তান তাসফিন, যে আমার বড় ছেলে, আর পরের 2জন তাইবা তাবিহা, 2টা মেয়ে। মেয়ে। তো আমি যে আপনার এখানে যখন আসতেছিলাম তখন 2টা 2 পা ধরে দাঁড়ায় ছিল মেয়ে 2টা। পাপা কই যাও, পাপা আমার জন্য মেকআপ নিয়ে আসবা, ললিপপ যাইতে দিব না, এই না আমিও যাব। তো এই জিনিসগুলো না আসলে প্রাইসলেস। তবে এখন পর্যন্ত তাসফিনের প্রতি আমার মানে অন্যরকম একটা ভালোবাসা, কারণ ও আমার প্রথম সন্তান। আর মেয়ে 2টা যে যত দিন দিন বড় হচ্ছে তত আমি অ্যাট্রাক্টেড হইতেছি, মানে ওদের কর্মকাণ্ড দেখে, যে এত পিচ্চি মেয়ে মানে ট্রিট করতেছে মনে আমি আমার মাই, ঠিক আছে? হ্যাঁ। তো এত পিচ্চি মেয়ে মাশাআল্লাহ, তাইবা এত, আর তাবিহা মানে এবং আমার ছোট মেয়েটাকে তো দেখলে মনে হয় যে আমার মায়ের পুরা কপি ক্যাট হয়েছে, বাহ, বাহ। মানে লুকস লাইক, হ্যাঁ একদম আমার আম্মার ছোট একটা ভার্সন। তো না মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা একটা বড় নিয়ামত। আর দোয়া করি ওরা সব সময় সুস্থ থাকুক, কারণ আমি যখন খেলাধুলা নিয়ে বিজি থাকি এর মাঝখানে যখন শুনি কোনো কারণে যে ওরা একটু সিক বা প্রবলেম হয়েছে, এটা খুব খারাপ লাগে। কিন্তু এটাই পার্ট অফ লাইফ, কারণ দেশের জন্য খেলতে হয়, সামটাইমস লিগস থাকে, বিভিন্ন বিজি থাকে। আমি ট্রাই করি অনেস্টলি লাস্ট 1.5-2 বছর আমি ট্রাই করি সামটাইমস ফ্যামিলি ক্যারি করার যদি অপশন থাকে। তো কারণ প্রায় 11 বছর ধরে ইন্টারন্যাশনাল আর ক্রিকেট খেলতেছি 15 বছর ধরে। তো লাস্ট 1.5-2 বছর ধরে স্পেশালি বাবুগুলা হওয়ার পরে সামটাইমস হোম সিকনেসটা ফিল হয়, এবং আগের থেকে হোম সিকনেসটা বাড়ছে আমার। তো বাবু ভালো, 3টা খুব হওয়ার ভালো। পরে, হ্যাঁ, তো ট্রাই করি ম্যানেজ করার, বাট এটা একটা অন্যরকম ব্লেসিং আল্লাহর তরফ থেকে। খুব সুন্দর, খুব সুন্দর। তোমার যতদূর আমি জানি যে বড় ছেলে যে তাসফিন, হুম। ও কিন্তু ক্রিকেটের খুব ভালো ফ্যান, আবার নিজে ক্রিকেটও খেলে। সো তোমার কেমন লাগে সেটা? হ্যাঁ, না ভালো লাগে আসলে। এখনো টু আর্লি টু সে হ্যাঁ, যে ওর মাত্র, ফিউচার হ্যাঁ ক্যারিয়ার কি হ্যাঁ, হবে? মাত্র 7 বছর হয়েছে, 8 বছর চলতেছে। তো না, আমি চাবো যে ও যেটা হইতে চায়, মানে বাবা হিসাবে একটাই চাও ভালো মানুষ হোক, আর স্কিল ওয়াইজ ও যে জিনিসটা এনজয় করে ওটাতে আমি প্রায়োরিটি দিব। কারণ একটা মানুষ যদি ডাক্তার হইতে চায়, ওর আমি জোর করে ইঞ্জিনিয়ার বানাইতে চাইলে সে তার সেটা দিতে পারবে না। অবশ্যই। তো ও যদি খেলোয়াড় হইতে চায়, গো ফর ইট, ট্রাই করো। কারণ একটা সার্টেন টাইমে যায় তো ওর লাইফ ওরই দেখতে হবে। আমি বাবা হিসেবে যতটুকু আমার হার্ড অ্যান্ড সোল সাপোর্ট দেওয়ার আমি চেষ্টা করব। আর আমার বাবাও আমাদের, আমরাও 3 ভাই দিস বোন। ইজ দ্য লেগাসি। হ্যাঁ, আমরাও 3 ভাই বোন। আমার ছোট 2টা বোন আছে, একজন অস্ট্রেলিয়াতে থাকে, আচ্ছা, আরেকজন রোজা, যে আমাদের শেফ। Chef. আমাদের বাই দ্য ওয়ে meal ready করে। দর্শকরা, রোজা কিন্তু তাসকিনের ছোট বোন এবং খুবই ভালো শেফ। তাসকিনকে তো আমি যখন ডায়েট গুলো দেই রোজাকে, আমি বলে দিই এভাবে এভাবে বানাতে, কারণ ডায়েটের সময় খাওয়া ধরন বানানো একদম কাস্টমাইজড মিল প্ল্যান করতে হয়। রোজা ওর বোন আমাকেও একদিন খাবিয়েছে, ট্রাস্ট মি, ফ্যান্টাস্টিক। ফিউচারে যদি রোজা, তোমাকে বলছি, তুমি যদি কখনো এই ক্লাউড বিজনেস করো ফুডের, তুমি কিন্তু ভালো করবা। সো আমি তোমাকে সামনাসামনিও বলেছি, সো কিপ ইট ইন মাইন্ড। I pray that you do well. অনেক এনজয়ও করে ভাই আসলে ফুড প্রসেস করতে পারবে। তো আমি ওর বলছি যে তুমি যে জিনিসটা এনজয় করো, ওয়াই নট এটা নিয়ে স্টাডি করো। True. তো ও বলছে জি ভাইয়া, ভাইবে দেখবো। তো ওভারঅল আলহামদুলিল্লাহ হ্যাপি ফ্যামিলি। আব্বা আম্মাও মানে বয়স হচ্ছে, বাট তারা সুস্থ আছে। তো দোয়া করি সবাই সুস্থ থাকুক, আপনারাও সবাই দোয়া করেন আমার ফুল ফ্যামিলি সুস্থ থাকুক। কারণ সবার লাইফে, আমাদের প্রত্যেকটা মানুষের লাইফে যার যার সেক্টরে
আপস অ্যান্ড ডাউন থাকবে, ভালো হবে খারাপ হবে, কিন্তু মেইন জিনিসটা হচ্ছে সুস্থ থাকা আর হ্যাপি থাকা। এই দুইটা জিনিসের আমরা যে যার জায়গা থেকে ফাইন্ড আউট করার ট্রাই করব কিভাবে সেই জিনিসটা করা যায়। খুব সুন্দর তাসকিন, খুব ভালো ভালো অ্যাডভাইস কিন্তু দর্শক আপনারা পাচ্ছেন। আসলে দেখা যায় কি আমরা খুব সহজে একটা মানুষকে ক্রিটিসাইজ করে ফেলি, পজিটিভ ক্রিটিসাইজ, নেগেটিভ ক্রিটিসাইজ। আমাদের বাঙালিদের একটা স্বভাবই আছে যে আমরা ক্রিটিসাইজ করতে খুব পছন্দ করি, সেটা খুব ভালো, আমরা ক্রিটিসাইজ করতে পারি। কিন্তু আপনারা দেখেন যে এই যে একটা প্লেয়ার তার ফ্যামিলিকে ছেড়ে দেশের বাইরে মাসের পর মাস থাকছে, বছরে কয়েকটা দিন ফ্যামিলিকে সময় দিতে পারছে, বা হয়তো অল্প কিছু সময়, ম্যাক্সিমাম টাইম ওদের প্র্যাকটিসে থাকতে হয়, ম্যাক্সিমাম টাইম ট্রেনিংয়ে থাকতে হয়, মিটিংয়ে থাকতে হয়, অনেক কিছুতে থাকতে হয়। এরপরেও তাসকিন ওর ফ্যামিলির বন্ডিং বা ফ্যামিলিকে যেভাবে আগলে রেখেছে, ফ্যামিলির প্রতি ভালোবাসা, এই জিনিসগুলো আসলে আমাদের সবার এই জিনিসগুলো থাকা খুব প্রয়োজন। আর ক্রিটিসিজমের কথা থেকে লিঙ্কটা ধরে, সূত্র ধরে তাসকিন তোমাকে আমি আরেকটা কোয়েশ্চেন করব, যে দেখা যায় যে বাংলাদেশে এটা খুব কমন না যে আমরা যখন ভালো খেলি, যে কোনো প্লেয়ারই যখন খুব ভালো খেলে, তখন মানে ওই প্লেয়ারকে নিয়ে আমরা বাংলাদেশিরা লাফালাফি, মানে সে হচ্ছে দুনিয়ার সবকিছু, মানে একদম জোস। কিন্তু সেই প্লেয়ারটাই যখন আবার খারাপ খেলে বা খারাপ খেলে ফেলে কোনো কারণে, কারণ কেউ কখনো কিন্তু কনসিস্টেন্টলি সেম পারফরমেন্স দিতে পারে না, তখন আমরা কি করি? তখন আমরা খুব সুন্দর গালিগালাজ করা শুরু করি, বাপ মা টানা শুরু করি, আরে একে দিয়ে কিছু হবে না শুরু করি। হ্যাঁ, অন স্পট থেকে ওই পজিশনে ওই মানুষটা না জেনে যে কেন এই জিনিসটা হচ্ছে, আমরা অনেক কথা ছুড়ে দিই। তো তোমার কেমন লাগে আর তুমি এই জিনিসগুলো ট্যাকেল করো কিভাবে? টু বি অনেস্ট, একটা প্লেয়ার যখন আর্লি স্টেজে থাকে, সে যদি ভালো খেলে ফেলে প্রথম 6 মাসকে ইন্টারন্যাশনালে, ওর কাছে মনে হবে ও দুনিয়ার মনে হয় জান্নাতে এসে পড়ছে, দুনিয়ার জান্নাত এমন মনে হবে। কি নাই কি, এত প্রশংসা, যা চাচ্ছে তাই পাচ্ছে, এত ফ্যাসিলিটিস এন্ড সবকিছু মনে হয় ওর হাতের নাগালে থাকবে। তো সবার এত প্রেইজ, তো ওই সময়টা মানে এই এই গো থ্রু আমিও করছি, এখন যারা আসছে ওরাও করছে। মিডিয়ার ভাইয়ারা ওদেরকে নিয়ে পজিটিভ নিউজ করে, প্লাস ফ্যান্সরা অনেক হাইলি মাথায় উঠায়। তার কয়টা মাস পরেই 2-4টা ম্যাচ খারাপ যখন হয়, কাছে ঠাস করে ফেলায় দেয়, ফেলায় দিয়ে ক্রিটিসিজম শুরু করে, মিডিয়ার অনেকেই নেগেটিভ নিউজ শুরু করে। তো এটা আসলে একটা স্টারডমের লাইফ, কিন্তু আমাদের কালচারে একটু বেশি হয় তুলনামূলক অন্যান্য দেশের তুলনায়। যে মানে একটা প্লেয়ার যখন আসে, ইন্টারন্যাশনাল এত ইজি না, যদি ইজি হইতো যে কেউই খেলতে পারতো। অবশ্যই। যারাই আপনার 10 বছর 15 বছর 20 বছর খেলছে তাদের মধ্যে অনেক হাই ক্যাপাবিলিটি আছে। তো মানে আমাদের এই মানে যেই 5 জন রিটায়ার করেছে, মানে আমাদের মোস্ট সিনিয়র যারা ছিলেন যে 5 জন, তারা কিন্তু অনেক বছর খেলছে বাংলাদেশের পরে, 15 থেকে 20 বছর মিনিমাম এক একজন, এবং তাদেরও আপস অ্যান্ড ডাউন গেছে ক্যারিয়ারে, ভালো করছে খারাপ করছে। আমাদের বর্তমান ক্রিকেট টিমে হাতে গোনা 3-4 জন ছাড়া মোস্ট সিনিয়র প্লেয়ার কেউ নাই। 1 বছর 2 বছর, সর্বোচ্চ 3 বছর কেউ খেলছে কিনা এখনো একটু দেখতে হবে। তো তারা আসছে ভালো করছে, আবার কয়েকটা ম্যাচ যখন খারাপ হচ্ছে রিসেন্ট পাস্টে, তাদেরকে নিয়ে অনেক ক্রিটিসিজম হচ্ছে। কিন্তু এই জিনিসটা একটু বোঝা উচিত যে একটা ট্রানজাকশন পিরিয়ড চলতেছে, এই টিমটা ভালো করবে ইনশাল্লাহ, অবশ্যই ভালো, সময় দিতে হবে, একটু টাইম দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। মানে সবাই বেশিরভাগই ভেরি ইয়াং এই টিমে, তো একটু সময়ের ব্যাপার। তো আশা করছি সবাই একটু যাতে সাপোর্ট করে। যদি এখন জিনিসটা হয় কি, যখন অনেকজনের নিয়ে ক্রিটিসিজম করে, ওর কিন্তু কামব্যাক করতে আরেকটু বেশি টাইম লাগবে আরো তখন, কারণ দিন শেষে ও তো মানুষ। এখন আপনারা মানে কিছু জিনিস রিয়েলি এম্বারেসিং, যে হোম সিরিজেও আমাদের কিছু দর্শক কিছু প্লেয়াররা ভুয়া ভুয়া বলতেছে। তো বাংলাদেশি মানুষে বাংলাদেশি প্লেয়াররা আপনি ভুয়া যদি বলেন,
এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা দুঃখজনক আসলে। স্বাভাবিক হয়তো আপনি আবার স্টেডিয়ামে যে বলতেই পারেন আমরা মাঠে আমাদের সেরাটাই চেষ্টা করব, কিন্তু এটা তো একটা কমন সেন্স যে আমি আমার দেশের প্লেয়ারের গালি দিচ্ছি, অন্য দেশে গেলে সব দেশি ওই দেশের দর্শকরা আমাদেরকে অ্যাবিউজ করার ট্রাই করে যাতে আমরা হারি এই করি, আর আমাদের দর্শকরাই আমাদের মাঠে ভুয়া ভুয়া বলতেছে। এই কয়দিন আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ড্যারেন স্যামি ওদের হেড কোচই বলে গেল যে আমি ভুয়া মানে বুঝি, কারণ আমি অনেক বিপিএল খেলছি, তো এটা ঠিক না, তোমরা হোম ক্রাউড হয়ে দেশের মানুষকে ভুয়া বলছো। তো এই জিনিসগুলো আমাদের একটু চেঞ্জ করলে ভালো, আর আমি খুবই আশাবাদী আমাদের বাংলাদেশ টিম নিয়ে সামনে অনেক ভালো কিছু করবে। অবশ্যই অবশ্যই। দর্শকরা আপনারা শুনলেন যে আমাদের স্টারের মুখ থেকেই আমরা আসলে খুব সহজে ক্রিটিসাইজ করি এবং মোস্টলি যে ক্রিটিসিজম গুলো আমরা দেখি সেগুলো নেগেটিভই হয়, তবে তার মধ্যে অনেকেই আছে ভালো যেমন আছে, আবার খারাপও আছে, সব সংমিশ্রণ আছে। তবে আমরা বলবো যে আমরা খারাপের দিকটা চুজ না করি, পজিটিভ মাইন্ডে যদি আমরা আগাই আমাদের প্লেয়ার্সদের আমাদের দেশের সবকিছুর জন্যই কিন্তু ভালো হয়, যেটা তাসকিন মাত্র শেয়ার করলো। সো ক্রিটিসিজমের সূত্র ধরে আরেকটা কোয়েশ্চেন তোমার কাছে। রিসেন্টলি যে আমাদের এশিয়া কাপ গেল, এটাতে তো আসলে আমি বলবো খুবই দুর্ভাগ্য আমাদের যে জিতা ম্যাচটা আমরা হেরে গেলাম পাকিস্তানের সাথে। সেখানে তোমার পারফরমেন্স কিন্তু দুর্দান্ত ছিল, মানে আমাদের প্রত্যেকটা বলার, মুস্তাফিজের পারফরমেন্স, তোমার পারফরমেন্স, তুমি তো ম্যান অফ দ্য ম্যাচও হয়ে যেতা যদি আমরা ওই গেমটা জিততাম। হয়তো আসলে মানে কেমন লাগছে ওই সময়টায় যে বোলিংটা এত ভালো হওয়ার পরে যখন আসলে প্রপারলি ব্যাটিং এর সময় আমরা ওই প্রপার টার্গেটটা হিট করতে পারিনি? তোমাদের কেমন অনুভূতি ছিল? না আসলে নিজের সেলফ পারফরমেন্স তো ভালো হয় খারাপ হয়, কিন্তু ম্যাচ জিতলে সবাই খুশি থাকে, সবার সব মনের ইচ্ছা পূরণ হয়। কিন্তু ভাইয়া আপনি 100 মারলেন বা 5 উইকেট পেলেন বা যতই ভালো করেন, ম্যাচ হেরে গেলে আসলে তখন আসলে ব্যালেন্স হয়ে যায়। কারণ আপনি আবার দেখা গেল সারা ম্যাচ ভালো করলেন না, একটা ছোট্ট কন্ট্রিবিউশনে ম্যাচ জিতছি, ওই কন্ট্রিবিউশনটা জিততে পারলে অনেক ভালো লাগতো। আমাদের সবারই স্বপ্ন ছিল আমরা ফাইনাল খেলবো, এবং খুবই খুবই কাছে যে হেরে গেল। তো হ্যাঁ, ব্যাটিং কলাপস হয়েছে, তার মধ্যে একটা বিগ লস ছিল লিটন ইনজয়ার্ড হয়ে যাওয়াটা, ওগুলো শেষ হয়েছিল। তো এটা আসলে একটা দুঃখজনক হার ছিল। আসলে আসলে আমাদের সবার জন্য অনেক দুঃখ। মানে দর্শক, সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু কখনো ক্রিকেট ফ্যান ছিলাম না, টু বি ভেরি অনেস্ট। তাসকিনকে আমি এটা বলছি, আমি ফুটবল ফ্যান, প্লাস আমি নিজে একজন বাস্কেটবল প্লেয়ার ছিলাম। তবে তাসকিনের সাথে সম্পৃক্ত হওয়ার পর থেকে ক্রিকেটের প্রতি একটা, আমার বাবা আবার খুব বড় ক্রিকেট ফ্যান, তখন দেখা যেত টি-20 ম্যাচগুলো দেখা হতো। তো আসলে ওই ম্যাচটার সময় আমি খুবই আপসেট হয়ে যাই অ্যাজ ওয়েল। মানে আমার জিমের মধ্যে পুরা সবাই কিন্তু একদম ক্রাউডেড, দেখা যাচ্ছে জিতবে আজকে 100%, 135 রান হয়েছে মাত্র, এটা তো বাংলাদেশ কভার করে ফেলতে পারে। বা দুঃখজনক ভাবে, যাই হোক, যেটা হয় আসলে ভালোর জন্য হয়, খারাপের জন্য কোনো কিছুই হয় না। কোনো কিছু হওয়ার পিছনে একটা উদ্দেশ্য থাকে। হয়তো নেক্সট ডে যে আমাদের ওয়ার্ল্ড কাপ যেটা মেই, সেটাতে আমাদের প্লেয়ার্সরা যারা আছেন সবাইকে আমি অগ্রিম বলছি যে আপনাদের সবার মধ্যে কিন্তু সেই এবিলিটিটা আছে যে আপনারা আমাদের বাংলাদেশের জন্য কাপ নিয়ে আসবেন, আর আমি কিন্তু ওয়েট করছি কাপের জন্য। সো ওয়ার্ল্ড কাপের জন্য সবাই ভালোভাবে প্রিপেয়ার হন। তাসকিন, তোমার একটা সময় ছিল, আমি টিভিতে তখন তোমাকে তো আমি এমনি পার্সোনালি চিনতাম যখন তুমি ওই লালমাটিয়ার মাঠে খেলতা, আর তারপরে তুমি যখন ন্যাশনাল টিমে গেলে, এরপর তো তোমাকে আসলে তোমার সাথে কখনো সামনাসামনি কথা বলা হয়নি। তবে আমি একটা সিন আমার এখনো মনে পড়ে, যে বাংলাদেশে যখন ন্যাশনাল খেলতে যায় তোমার ইনজুরির কারণে, তুমি ওই গেমটাতে তোমাকে নেওয়া হয় না, আর তোমার কান্নার যে একটা, মানে তুমি কেঁদে কেঁদে ইন্টারভিউ দিচ্ছিলে সব নিউজ রিপোর্টারকে, ওই সময়ের কথাটা যদি একবার বলো। না আসলে ওইটা 19 ওয়ার্ল্ড কাপের ঠিক আগ মুহূর্তে স্কোয়াড ঘোষণা করছে যেদিন, ওই দিন দেখছে দলে নাই। তো আমি জাস্ট ওই দিনে যখন দেখছি দলে নাই খুব কষ্ট পেয়েছিলাম, বিকজ তার আগেই বিপিএল হয়েছিল। সো বিপিএল এ আমি হাইয়েস্ট উইকেট টেকার হয়েছিলাম, তারপর ইনজুর্ড হয়েছিলাম, বাট ওয়ার্ল্ড কাপের এক মুহূর্তে ফিট হয়ে গেছে। তো তখন আসলে যেদিন মানে দেখলাম যে আমি তারপরেও দলে নাই, আমার পরিবর্তে যাকে নেওয়া হয়েছিল সে এক ম্যাচে খেলে নাই, তো বা যারাই গেছিল ওরা
অনেকে একদমই ভালো করে নেই, বাট ইটস ফাইন। এটা আসলে, তবে ওই দিন যদি মানে সব মিলে আমি মানে এক্সপেক্ট করছিলাম আমি দলে থাকবো, বাট ছিলাম না। কিন্তু ওই দিন যদি বাদ না পড়তাম, আমার সেকেন্ড ভার্সন আমি দেখতে পারতাম। তো ওই সময় নর্মালি কি আমার আমার আত্মীয় স্বজন বা ফ্রেন্ডস তো ওরকম কেউ নাই, আসলে দু একজন আছে, এই রসি নাই মেয়েরা দুইজন ভাইয়ের মতোই, মাঝে মাঝে দেখা হয় ফিউলে, আর আপনি আছেন। এত আমার বউ জীবনে ওরকম বন্ধু আর কেউ নাই। তো তো ওইভাবে করে আমার কাছের মানুষরাও যদি কেউ কখনো গিভ আপ নিয়ে কোনো কথা বলে, আমি তাদেরকে কারেকশন করার ট্রাই করি এই জিনিসটাই, যে সবকিছুর পিছনে ভালো কিছু একটা। আর অ্যাজ এ হিউম্যান আমিও কিন্তু মাঝে মাঝে আপসেট হই, কারণ আপনি বা আমার প্যারেন্টস বা আমার ওয়াইফ ওরা তখন বা এরাও আমার কথাকে রিপিট করে যে না, সবকিছুর রিজন আছে। সবকিছু ওই সময় ভাই আসলে বাদ পড়ার পরে আমার প্রথম কয়েকদিন অনেক কিছুই মনে হয়েছে যে ইনজাস্টিস হইলো, খারাপ হইলো, ওরা তো ভালো হইলো না, আমি গেলে পারতাম কিনা, আমার নিতে পারতো ইংল্যান্ডের পর বিষয়। বাট যখন আমি ফুল দমে ট্রেনিং স্টার্ট করলাম, তখন না, আমি ব্লেমটা পরে কমপ্লিটলি আমার উপরে দিলাম, যে আমি এনাফ ক্যাপেবল না দেখে আমার কথা এখানে শেষ। খুব সুন্দর, খুব সুন্দর যে নিজের রিয়েলাইজেশন যে একটা ফ্যাক্টর আছে। মানে আমি এই জিনিসটা সবসময় তোমাকেও কিন্তু বলি, এই যে নিজে রিয়েলাইজ করে যে আমার এইখানে ফল্ট বা এইখানে উইকনেস, তাহলে একমাত্র সেটা ইমপ্রুভ করা যায়। আর তাসকিন সেটার একটা বড় এক্সাম্পল। তাসকিন কিন্তু বারবার কাম ব্যাক করেছে আরো স্ট্রঙ্গার ওয়েতে। এর জন্য তাসকিন ইজ তাসকিন এন্ড তাসকিন ইজ আওয়ার স্টার। আর হ্যাঁ, অবশ্যই খারাপ লাগে, ভালো লাগে, তবে একটা সুন্দর জিনিস যেটা আমরা সবসময় বলি যে যা হয় সব ভালোর জন্য হয়। So, এখনো হচ্ছে, আরো হবে। আল্লাহ আছে তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, পুরো বাংলাদেশ আছে তোমার সাথে, তোমার সবসময় ভালো হবে। সো এইবার আমরা ক্রিকেটের সাইড থেকে সরে তোমার ফিটনেস, তোমার ট্রেনিং, এইসব নিয়ে আমরা একটু ডিসকাস করব। সো ফিটনেস ট্রেনিং নিয়ে কোয়েশ্চেন বা ডিসকাস করার আগে তোমাকে আমি ফিটসমের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ফিচার ইন্ট্রোডিউস করব। মানে দেখাচ্ছি, এটা অলরেডি ইন্ট্রোডিউসড, অলরেডি অ্যাপে আছে, অলরেডি মানুষ ইউজও করছে। এটা হচ্ছে এআই স্ক্যানার। এই পার্টটাতে এটা একটা ডায়েট সেকশন। সো এখানে তুমি তোমার রেগুলার, ধরো যে আমি তোমাকে যেমন ডায়েট দিই না, একটা ক্যালোরির উপর বেস করে, তোমার কারেন্ট কন্ডিশনের উপর বেস করে যে একটা সার্টেন অ্যামাউন্ট তোমার খেতে পারবা, তারপর ফুডগুলো আমি তোমাকে দিয়ে দিই। সো তুমি কিন্তু এখন যেমন তুমি যখন বাংলাদেশে থাকো, ইটস ইজিয়ার ফর মি টু কাস্টমাইজ দ্যাট। কিন্তু তুমি যখন দেশের বাইরে, যে মাঝখানে এশিয়া কাপ যখন খেলতে গেল, তখন আমাদের কিন্তু অনলাইনে করতে হয়েছে, তোমাদের হোটেলের খাওয়া খেতে হয়। সো হোটেলের খাওয়া খেতে গেলে পরে দেখা যাচ্ছে যে যে জিনিসগুলো হয় সেটা হচ্ছে যে ক্যালোরি মেজার করা ডিফিকাল্ট হয়ে যায়, রাইট? সো তখন এই এআই স্ক্যানার দিয়ে কিন্তু ক্যালোরি মেজার করে তুমি তোমার ডেইলি রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করতে পারবে। ঠিক আছে? প্লাস এটার আরো একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এই এআই ক্যালোরি ট্র্যাকার যেটা, সেটা শুধুমাত্র যারা ফিট থাকতে চায়, ফিটনেসের সাথে রিলেটেড বা স্পোর্টস এর সাথে রিলেটেড, তারা না। ডায়াবেটিক পেশেন্ট, কিডনি পেশেন্ট, যে কোনো অসুস্থ রোগী, ডাক্তাররা কিন্তু আমাদের অনেক কিছু পরিমিত ভাবে খেতে বলে না, পরিমাণটা নির্ধারণ করে দেয়, অনেক ধরনের ফুড সিলেকশন করে দেয়। সো এই সব কিছু এই ফিচারটা অ্যাভেলেবল। সো যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন, কিডনি পেশেন্ট আছেন, হার্টের প্রবলেম আছে, তাদের কিন্তু সুস্থ থাকাটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আর আমাদের দেহে বিভিন্ন অর্গানের প্রবলেম কখন হয়? যখন আমাদের দেহে প্রপার নিউট্রিশনটা থাকে না। আর ওই নিউট্রিশনের অভাবে, বাজে খাওয়ার কারণে, আমাদের বিভিন্ন অর্গানের প্রেশারের কারণে ওই অর্গানগুলো আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে, প্রবলেম হওয়া শুরু করে। সো দর্শকরা যারা দেখছেন, আমি তাদের রিকোয়েস্ট করব, আমাদের এই অ্যাপটার কিন্তু অনেক বড় রকমের একটা আপডেট সামনে আসছে। হ্যাঁ, আমি জানি অনেকেরই কমপ্লেইন থাকে যে আপনাদের এআই স্ক্যানার প্রপার ধরনের ক্যালোরি ট্র্যাক করে দেয় না। আবার কিছু মানুষ খুব প্রশংসা করে যে ক্যালোরি ট্র্যাক করে দেয়। আসলে আপনাদেরকে জিনিসটা বোঝাতে চাই যে আমাদের বাংলাদেশি ফুডগুলোর ক্যালোরি ট্র্যাক করা ইজি না। সো যেটার কারণে দেখা যায় মাঝে মাঝে একটু 19-20 হয়। সো আমরা চেষ্টা করি এটা যে কোনো ধরনের এআই স্ক্যানার, এগুলো তো ডিজিটাল, সো যে কোনো এআই স্ক্যানারই কিন্তু 100% কারেক্ট ক্যালোরি আপনাকে দিতে পারবে না, তবে এস্টিমেটেড ক্যালোরি বা অ্যাপ্রক্সিমেটটা আপনাদেরকে দিবে, রাইট? সো ওই প্রবলেমস গুলো যা আপনারা এখন ফেস করছেন, আমাদেরকে ফিডব্যাক দিচ্ছেন, সেটার উপর বেস করে কিন্তু ফিটসমনিয়া একটা বড় আপডেট আনবে।
সো আপনারা অপেক্ষা করুন সেই আপডেটের জন্য, যেটা খুব ভালো উপকার করবে আপনাদেরকে। আর তাসকিন, আমি আশা করি তুমিও এটা ইউজ করবা, আর তোমার যত পরিচিত মানুষ, যত প্লেয়ার্স ফিটনেসের সাথে রিলেটেড, সবাইকে তুমি এটাতে ইনফ্লুয়েন্স করতে পারবা, যে এটা ইউজ করার বেনিফিটস গুলো বলতে পারবে, রাইট? আর আরেকটা জিনিস যেটা দর্শক, সেটা হচ্ছে যে আসলে আমরা সবাই ফিট থাকতে চাই, বাট ফিট থাকার পিছনে সবচেয়ে বড় যে ইম্প্যাক্ট সেটা নিজের উপর। সো আপনি যদি নিজে চান ফিট হতে, তাহলে আপনি আপনার যত সোর্স আছে, যত কিছু আছে, সবকিছু দিয়ে ফিট থাকা কিন্তু পসিবল। সো এই সূত্র ধরে আমি তোমাকে প্রথম যে কোয়েশ্চেনটা করবো ফিটনেস রিলেটেড, যে তুমি কখন বুঝতে পেরেছো যে ফিটনেসটা স্পোর্টসের সাথে অনেক বেশি ইন্টিগ্রেটেড? টু বি অনেস্ট, আমি বুঝতে পারছি যখন আমি প্রায় লম্বা সময় দলের বাইরে ছিলাম। তো এবং তখন আমি এটাও বুঝতে পারি যে আসলে ফিটনেসটা এতটাই ইম্পর্টেন্ট যে কোনো অ্যাথলিটের জন্য, যে আপনি যদি ইফ ইউ আর নট ফিট এনাফ, তাহলে পারফর্ম করা বা এক্সিকিউট করাটা ডিফিকাল্ট। হ্যাঁ, ফিট না হলে হইতে পারে এক সিজন ভালো খেলে ফেলবেন বা 2-3টা ম্যাচ ভালো খেলে ফেলবেন, কিন্তু লম্বা সময় কনসিস্টেন্সিটা থাকবে না। তো কনসিস্টেন্সি না থাকলে সে সুপারস্টার হইতে পারবে না বা লেজেন্ড হইতে পারবে না। তো কনসিস্টেন্সির জন্য ফিটনেসটা অনেক ইম্পর্টেন্ট। এবং আই এম শিওর যে মডার্ন যুগে ফিটনেস নিয়ে সবাই কনসার্ন, এটা তো অ্যাথলেটদের জন্য আছে। আর সেটা ছাড়াও নর্মাল হিউম্যান বিং যারা ফিট না থাকলে, একে তো আয়নাতে দেখতে নিজেরা ভালো লাগবে না, দ্বিতীয়ত নানান রকম অসুস্থতা ফিল হবে। প্লাস ফিট থাকলে আমি যেটা দেখলাম, ডিসিশন মেকিংটাও অনেক ভালো হয়, যে কোনো ফোকাস খুব ভালো হয়, তোমার মাইন্ড ফ্রেশ থাকলে ইউ ক্যান স্টে ওয়েল। যখন একটা মানুষ হেলদি থাকে, তার সবকিছু কিন্তু ভালো হয়। তার মাইন্ড ফ্রেশ থাকে, হেলদি থাকা বা ফিটনেস মানে শুধু বডি বানানো এই জিনিসটা কিন্তু না। আমি এটা অনেক জায়গায় অনেকবার বলেছি, ফিটনেস মানে ওভারঅল প্যাকেজ। আমি তোমাকেও বলি, রাইট, যে ওভারঅল প্যাকেজ, যেটা আমাদের মাইন্ড, আমাদের মেন্টাল হেলথ সবকিছুর সাথে কানেক্টেড। সো যারা মেন্টালি পিসে থাকে, তাদের সবকিছু ভালো যায়, তাদের কাজ ভালো যায়, তারা ক্যারিয়ারে ভালো ডেভেলপ করে, সবকিছু ভালো যায়। সো তোমার ফিটনেসের যে রিকোয়ারমেন্টস, তুমি কি এক্সপেক্ট করছো যে তোমার ফিটনেসের কোন জিনিসগুলো আরো বেটার হলে ফিউচারে তোমার পারফরমেন্স আরো ভালো হবে? আসলে সবসময় তো আমি সাথে ডিসকাসও করি যে ডিপেন্ড করছে কোন মুহূর্তে এই মুহূর্তে আছে। লাইক অফ সিজনে ডিফারেন্ট টাইপ আমরা ট্রেনিং করি, প্রি সিজন ট্রেনিং এর আর সিজন চলাকালীন। তো নরমালি পার্টিকুলার সেইভাবে আমরা আগে। তো নরমালি একটা জিনিস যেটা ফর দ্য ফাস্ট বোলার্স ইম্পর্টেন্ট, যে বডি ওয়েটটা একটা লিমিটে কন্ট্রোল করা, প্লাস স্ট্রেংথ। এবং শুধু ফাস্ট বোলার না, সব অ্যাথলেটই আমরা দেখা গেছে বিগ মাসেল ফোকাস করতে করতে লিন মাসেলে ফোকাস করতে ভুলে যাই, তখন ইনজুরি গুলো আসলে ক্রিয়েট হয়। এইটা অনেক ইম্পর্টেন্ট যে রিহ্যাবিলিটেশন বা লিন মাসেল গুলো ফোকাস করা, কারণ কোর রিলেটেড অনেক মাসেল আছে যেটা হয়তো আমি মানে দিন যত যাচ্ছে জানতে পারতেছি আস্তে আস্তে, নিজের উপর এক্সপিরিয়েন্স করে, আপনার সাথে কাজ করে। তো এই জিনিসগুলো যে আমি চেষ্টা করছি যে কিভাবে আমি আরো বেটার অ্যাথলেট হব, কিভাবে আমার বোলিং ইফেক্টিভ হবে, এট দ্য সেম টাইম হেলদি লাইফস্টাইলের সাথে ফোকাসটা আরো বাড়ে। তোমাকে যদি দুইজনের নাম বলি, ক্রিকেট ওয়ার্ল্ডে তোমার সবচেয়ে ফেভারিট যে ক্রিকেট প্লেয়ার, যাকে তুমি আইডল মনে করো, সে কে? আর তোমার যদি কোনো ফিটনেস আইডল থাকে? টু বি অনেস্ট, ক্রিকেট রিলেটেড আমি একজন বোলারের ফ্যান ছোট থেকে, মর্নিমোর। হ্যাঁ, আর মানে ফিটনেস আইডল আমার দুইজনকে ভালো লাগে, তারা অ্যাথলেট। একজন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, শিওর সবার ফেভারিট, আর আরেকজন ছিল মানে হচ্ছে বিরাট কোহলি। এই দুইজনের প্যাশন এত বয়স হওয়ার পরও যেভাবে মেনটেন করে, এই দুইজন আসলে ওয়ার্ল্ডে আমার খুবই বড় ইন্সপিরেশন। খুবই ভালো, খুবই ভালো। আমারও কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো ইন্সপিরেশন। ইজ আ রিয়েলি গুড প্লেয়ার। আমার তো আমি ফ্যান অফ CR7 অল দ্য টাইম। রিয়াল মাদ্রিদ ফ্যান। ওকে দর্শক, সো আমরা অলমোস্ট আমাদের পডকাস্টের শেষের দিকে।
তবে শেষ হয়েও হইল না শেষ, কথাটা বলতে হবে আমাদের। আর সেটার কারণে আমরা লাস্ট যে সেগমেন্টটা রেখেছি সেটা হচ্ছে র্যাপিড ফায়ার গেম। আর এই র্যাপিড ফায়ার গেমে কিন্তু তাসকিন তোমার জন্য একটা গিফট হ্যাম্পার আছে, কিন্তু এই গিফট হ্যাম্পার কিন্তু না পারলে দিব না। ওকে ওকে আচ্ছা, ওকে সো শুরু করতে পারি। র্যাপিড ফায়ার কিন্তু মানে একদম ফায়ারের উপর যাবে। ঠিক আছে, জিম নাকি ফিল্ড ট্রেনিং? জিম। বাইরের খাবার নাকি বাসার খাবার? বাসার। প্রিয় খাবার কি? বিরিয়ানি। ওডিআই নাকি টেস্ট ম্যাচ? টেস্ট ম্যাচ। বোলিং স্পিড নাকি অ্যাকিউরেসি? অ্যাকিউরেসি। ফেভারিট স্পোর্ট আউটসাইড ক্রিকেট? পুল। কোন সিটির ক্রাউড সবচেয়ে লাউডেস্ট চিয়ার করে? ইন্ডিয়া। কোন ব্যাটসম্যানকে আউট করতে পারলে সবচেয়ে ভালো লাগে তোমার? বিরাট কোহলি। আইডলকে আউট করতে, এক্সেলেন্ট। সবচেয়ে কঠিন অপোনেন্ট টিম কোনটাকে মনে করো? অস্ট্রেলিয়া। তোমার জীবনের সেরা স্পেল কোনটা ছিল? ডেবু ম্যাচটাই। ডেমো ম্যাচটাই। গুড। ফেভারিট হ্যাট্রিক মোমেন্ট কোনটা ছিল? এগেইনস্ট শ্রীলঙ্কা, দাম্বুলাতে হ্যাট্রিক করছিলাম। ভেরি গুড। তোমার প্রিয় ক্রিকেট মেমোরি? 2015-এ ইংল্যান্ডকে হারায় কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করা। টিমে সবচেয়ে বেশি মজা করে কে? এরকম কয়েকজন আছে, আমিও ওয়ান অফ দেম। তবে আমার কাছে মনে হয় সবচেয়ে জোকারি সবসময় করে শরীফুল। শরীফুল। আচ্ছা, শরীফুল তোমার জোগাড়ি কিন্তু দেখতে আসবো, হ্যাঁ মজা দেখতে আসবো, আমার কিন্তু হাসাইতে হবে। ওকে, সো এটা দিয়ে আমাদের সেগমেন্টটা শেষ করছি। তবে তোমাকে লাস্ট আমি আমাদের ফিটসমনিয়ার দুইটা ফিচার যেটা আছে, যেটা আমাদের কমিউনিটির জন্য খুব ভালো, কমিউনিটি কালচারের উপর বেস করে। সো একটা ফিচার হচ্ছে এইটা কমিউনিটি বেসড। এখানে যত ফিটনেসের সাথে রিলেটেড বাংলাদেশের মানুষ আছে, তারা তাদের সাজেশনস, কোনো ধরনের অ্যাডভাইস, তাদের নিজস্ব প্রগ্রেস, এগুলো কিন্তু পোস্ট করতে পারে। লাইক ফেসবুকে আমরা যেমন পোস্ট করি, এই যে দেখো এখানে এরকম পোস্ট করে পিকচার্স দিচ্ছে অ্যান্ড এভরিথিং। তারপরে এই যে উনি যেমন দেখো এখানে কিছু ইনস্ট্রাকশন শেয়ার করেছে, ভালো ডায়েটের জন্য কিছু জিনিস শেয়ার করেছে। সো এখানে অনেক ধরনের অ্যাডভাইস পাওয়া যায়। আরেকটা মজার বিষয় হচ্ছে আমাদের ওই চ্যাট জিপিটি তো চিনোই না, এআই, এরকম ফিটসমনিয়ার সাথে ইন্টিগ্রেটেড শুধুমাত্র ফিটনেসের জন্যই কিন্তু আমাদের ইউজিবক নামের একটা চ্যাট বট আছে, আচ্ছা, যেটাকে অনেকে উজিবক বলে, আবার ইউজিবকও বলে। সো এই চ্যাটবটের মজাটা দেখাই তোমাকে। আমি একটা জিনিস লিখি, লেটস সে মেকা, তুমি ওই যে শর্ট ক্র্যাশ ডায়েট চাইছো না, মেকা 5 days ক্র্যাশ ডায়েট প্ল্যান। দেখো এই যে ও তোমাকে কত সুন্দর করে মিল প্ল্যান গুলো দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছো? সো এইটা কিন্তু সবাই এটার সুবিধা নিতে পারে, আর এটা খুবই উপকার সবার জন্য। সো তাসকিন, এই যে ফিচার্স গুলো তুমি দেখলা ফিটসমনিয়ার আন্ডারে, তুমি দর্শকদের জন্য এই অ্যাপটা নিয়ে কি বলবা? তোমার অনুভূতিটা কেমন? না, পার্সোনালি সর্বপ্রথম বলতে চাই যেটা বাংলাদেশে এমন অ্যাপ ফর দ্য ফার্স্ট টাইম আমি দেখলাম। তার মধ্যে এত ইন্টারেস্টিং সবকিছু ভিতরে, যে ট্রেনিং প্ল্যানস, কোচিং প্ল্যানস, কোচ হইতে চাইলে অপশান, কোচিং নিতে চাইলে অপশনস, ফুডের মিল প্ল্যানস, ডায়েট প্ল্যানস, ওয়াও! মানে এটা খুবই ভালো আসলে। কারণ অনেকের মানে যেটা বুঝলাম, যাদের বাসায় ব্যবস্থা আছে, সে যদি প্ল্যানের অভাবে রাইট ট্রেনিংটা না করতে পারে, তার জন্য এখন অনেক ইজি হয়ে গেল লাইফটা। এবং অনেকেই চায় যে নিজে থেকে ওয়েট কমাইতে, তো ইন এ রাইট ওয়েতে করার একটা অপশন পাইলো, এবং লাইফটা অনেক ইজি হইলো। যে সবসময় ফিজিক্যালি যদি কেউ উপস্থিত না থাকতে পারে, ওভার দিস অ্যাপ অনেক কিছু পেয়ে যাবে। তো আমি পার্সোনালি অনেক পছন্দ করছি। কোন অ্যাক্ট্রেসকে সবচেয়ে বেশি ভালো লাগে? ভাই, ঘরে আগুন লেগে যাবে। না, অনেকজনকে ভাল লাগে বাংলাদেশের যারাই আছে। আমি সবার অ্যাক্টিং অনেক পছন্দ করি। পার্টিকুলার তারাই ভালো লাগে এমন কেউ নাই, কিন্তু যখন যেই সিনেমা বা মুভি দেখি তখন সবাইরই ভালো লাগে, যে ভালো অভিনয় করে। তো তোমাকে যদি কখনো নায়কের অপরচুনিটি দেওয়া হয়, তাহলে তুমি তোমার সাথে কো আর্টিস্ট কাকে দাও? এটাও তো টাফ কোশ্চেন।
না আসলে আমি মানে নায়ক না হয়ে ভিলেন হব, তাহলে সব নায়িকার সাথেই কোয়ার্টিস থাকবে আমার। গুড অ্যান্সার উই রিয়েলি অ্যাপ্রিশিয়েট তোমার অ্যান্সারের জন্য এবং জেতার জন্য এই যে তোমার গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ ভেরি মাচ। না আমি নিয়ে যাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা দিয়ে আসলে আমাদের আজকের পডকাস্ট প্রোগ্রামটি শেষ করছি। আশা করি আজকের পডকাস্ট প্রোগ্রামটি আপনাদের সবার ভালো লাগবে। এরকম আরো ফান, ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ পডকাস্ট নিয়ে আমি ডিউক জোসেফ আপনাদের সাথে থাকবো ফিটসমনিয়ার পক্ষ থেকে। সো আপনারা সাথে থাকুন, আমাদের অলওয়েজ অ্যাপ্রিশিয়েট করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।